অনেকেই বলছেন এক ধরনের ভরাডুবি হয়েছে ছাত্রদলের, যে ছাত্রদল অনেক বেশি স্ট্রং থাকার কথা। এইটার জন্য অনেকেই আবার দায়ী করে থাকেন যারা ছাত্রদলকে পরিচালনা করেছেন, অর্থাৎ সাবেক ছাত্র নেতাদের অনেক ক্ষেত্রে। সেই ক্ষেত্রে এই দায় আপনার উপরেও এসে পড়ে কিনা, এবং আপনি মনে করেন কিনা যে ছাত্র দল যে ক্যাম্পেইন করেছে বা ক্যাম্পেইনের মধ্যে যে বিষয়গুলি সামনে এনেছে সেগুলি ভুল ছিল, বা ছাত্রদের ভোট চাওয়ার ক্ষেত্রে, ভোট পরিকল্পনার ক্ষেত্রে ভুল ছিল, অথবা সারা দেশে বিএনপি যে যেসব কারণে সমালোচিত হচ্ছে, অর্থাৎ চাঁদাবাজি, দুর্নীতি, প্রশাসনের হস্তক্ষেপ, সেইটার প্রভাব হলো? আপনি কি মনে করছেন হেলাল ভাই? ধন্যবাদ। আপনি একটা প্রশ্ন করছেন, এটা অনেক তাৎপর্যপূর্ণ প্রশ্ন। এটা উত্তর দিতে গেলে আমাকে একটু সময় দিতে হবে। আমি বলতে চাচ্ছি যে আপনি বলছেন যে সাবেক ছাত্র নেতা বা বিএনপির উপরে দায় বর্তায় কিনা। আমি প্রথমে মনে করি যে ভিক্টরি হ্যাজ মেনি ফাদার্স বা ডিফিট ইজ অরফ্যান, আপনি জানেন। এখন সেই ডিফিটটা কি ছাত্র দলের হয়েছে আর উইনটা কি ছাত্র শিবিরের হয়েছে, এই প্রশ্ন আমি প্রথমে যাব। দেখেন, ছাত্র শিবিরের নিজের নামে কিন্তু তিনি ইলেকশনটা করতে পারেননি, অর্থাৎ রাজনৈতিকভাবে ছাত্র শিবিরের জয়লাভ হয়েছে এটা কখনো বলা যাবে না। তাকে একটা ঐক্য করতে হয়েছে। সেই ঐক্যটা করেছে আপনার পরাজিত যে মাফিয়ারা ছিল ছাত্রলীগ, সেই ছাত্রলীগ ছাত্র শিবিরের মধ্যে যে ঐক্যটা গত 17 বছর ধরে তারা চালিয়ে যাচ্ছিল। অর্থাৎ আপনার গত 17 বছরে ছাত্র শিবির এবং ছাত্রলীগ ক্যাম্পাসে ছিল, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল 1 সেকেন্ডের জন্য গত 17 বছর ক্যাম্পাসে থাকতে পারেনি। এইখানে ছাত্র শিবিরের একটা অ্যাডভান্টেজ পয়েন্ট রয়েছে। এবং দেখা গেছে 5ই আগস্টের পরে যখন পরিবর্তন হলো, তখনও ছাত্রলীগের সব ছেলে পেলে যে ক্যাম্পাস থেকে বেরিয়ে গেছে তা না, অধিকাংশ ছাত্রলীগের ছেলেরা ক্যাম্পাসে আবার ছাত্র শিবিরের সাথে ওই আগের মতো যোগবদ্ধ ভাবে ছিল। যেহেতু ছাত্র শিবির কেমোফ্লেজ করে ছাত্রলীগের মধ্যে ছিল, কিন্তু 5ই আগস্টের পর তারা তাদের পরিচয়টা বের করলো যে আমরা ছাত্র শিবির। আপনার ছাত্র শিবিরের বিভিন্ন কমিটিতে সেটা দেখেছেন এবং এটা নিয়ে হাইকোর্টে রিটও হয়েছে। অর্থাৎ ছাত্রলীগ এবং ছাত্র শিবিরের যৌথ প্রযোজনায় যে ভর্তি হয়েছে, এবং এই 17 বছরে তারা এখানে কাজ করেছে, ছাত্রদল সেখান থেকে মাত্র 1 বছর কাজ করার সুযোগ পেয়েছে। এবং আরেকটি বিষয় আপনি দেখবেন যে একটা ইমোশনাল ব্ল্যাকমেইল এখানে করা হয়েছে, যেটা পলিটিক্সে ইন লং রান আমাদের ক্ষতির কারণ হবে। যেমন হলে যখন ডাকসু নির্বাচনের স্কেডিউল ঘোষণা করা হলো, বা তখন ছাত্র শিবির আপনার সাধারণ ছাত্রদের নাম ধারণ করে ছাত্রলীগকে নিয়ে তারা একটা ঘোষণা করলো যে হলে হলে ছাত্র রাজনীতি করা যাবে না। আমি বিশ্বাস করি গত 17 বছরে হলগুলোতে যেভাবে আপনার গণরুম গেস্টরুমের নির্যাতন করা। আমি কি একটু ইন্টারাপ্ট করতে পারি? মানে আপনি কি এইটা বলতে চাইতেছেন যে মানে ছাত্র শিবির নিজের নাম দেয়া প্যানেল দেয় নাই এবং ছাত্রলীগের সাথে তারা একটা আতাত করে তারা ছাত্রদলকে হারাইছে, এইটা কি ব্যাপার? আমি বলছি যে গত 17 বছর ছাত্রলীগ এবং ছাত্র শিবির একত্রে ক্যাম্পাসে ছিল। 5ই আগস্টের পরিবর্তনের পরে তাদের একত্রে কি ছিল হেলাল ভাই? ওই ক্যামোফ্লেজ করেছিল। আপনি দেখছেন যখন ছাত্র শিবিরের কমিটি ডিক্লেয়ার করা হচ্ছে, তখন বলা হচ্ছে যে অমুকে ছাত্রলীগের কলা ভবনের অমুক ছিল। যেমন ফরাদের বিষয়ে বলা হয়েছে, ফলাদের বিষয়ে বলা হয়েছে সমাজ কল্যাণ ইনস্টিটিউটের সে সেক্রেটারি ছিল ছাত্রলীগের। এটার জন্য রিটও হলো, আপনি এটার জন্য রিটও হলো। সুতরাং আমি বলছি তারা একটা কৌশল অবলম্বন করেছে। আপনি জানেন যে কোন কৌশলই আমি যদি এখন ছাত্রলীগের কমিটিতে থাকছে বলে ফরহাদ সাহেবকে এবং সাদিক কায়েম সাহেবকে বলিও, তাহলে তাতে কি তারা এটা ভোটে কোনো অ্যাডভান্টেজ পাবে? মানে আমি আওয়ামী লীগে লুকায় ছিলাম, এখন আওয়ামী লীগ আমারে ভোট দিবে, এগুলি যুক্তির কথা হেলাল ভাই? আপনি যুক্তির কথা এই জন্য যে ছাত্রলীগের ভিতরে ছাত্র শিবির ক্যামোফ্লেজ করেছিল। যখন ছাত্র শিবির 5ই আগস্টের পর নিজের পরিচয়টা বের করলো, তখন ছাত্রলীগের আশ্রয়স্থল হয়ে গেল ছাত্র শিবির। অর্থাৎ তাদের মধ্যে একটা নেক্সাস বা একটা অ্যালায়েন্স তৈরি হলো গোপনে সেটা। এবং আমি একটা গোপনে মানে আশ্রয়টা হলো গোপনে, তাই না হেলাল ভাই? গোপনে। কিন্তু আরেকটা কথা আপনি বলতে পারেন, বিএনপি যে প্রকাশ্যে আওয়ামী লীগের আশ্রয় দিয়ে আসলো, সেইটার কি হবে? গত 1 বছর ধরে আপনি বলছেন ডাকসু নির্বাচনে বিএনপি প্রকাশ্যে আওয়ামী লীগকে সাপোর্ট দিচ্ছে এরকম একটা দেখান। বরঞ্চ
আমাদের জামাতে ইসলামের আমির শফিকুর রহমান সাহেব প্রথমেই বলেছে যে আওয়ামী লীগকে ক্ষমা করা যেতে পারে, অতএব আওয়ামী লীগকে ক্ষমা করতে হবে। এবং প্রেস ক্লাবে তাদের দহরম মহরম দেখেছি। এবং বাংলাদেশে এখনো আওয়ামী লীগ পুনর্বাসনে জামাত ইসলামের যে কাজ করছে, যা আমরা যারা প্রান্তিক পর্যায়ে কাজ রাজনীতি করি, শিশির মনিরও প্রান্তিক পর্যায়ে কাজ করে, কিভাবে আপনার আওয়ামী লীগকে বিভিন্ন ভাবে শেল্টার দেওয়া হচ্ছে, এটা আমরা দেখেছি। আপনি যদি সময় দেন তাহলে আমি এটা নিয়ে না, আচ্ছা ঠিক আছে, মানে ব্যাপারটা হলো কি যে জামায়াত যেহেতু আওয়ামী লীগের সাথে একটা দহরম মহরম আছে, ছাত্রলীগের সাথে যাতে ছাত্র শিবিরের একটা দহরম মহরম আছে, এই জন্য তারা ডাকসুতে জিতছে, ব্যাপারটা কি এরকম? এবং ডাকসুতে যে ভোটের ব্যবধানটা দেখেন, এই ব্যবধানটা কিন্তু এত হওয়ার কথা না। ওরা এই জন্য জিতছে এটা আমি বুঝলাম, কিন্তু ছাত্রদল হারলো কেন? ছাত্রদল তো একসময় সবার সাথেই। আমি তো বললাম যে আমরা 17 বছর কাজ করতে পারিনি, মাত্র 1 বছর কাজ করেছি। সেখানে আরেকটা বিষয় আপনি যেটা বলতে দেননি, যে হলে হলে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। একটা ইসলামী ছাত্র শিবির সাধারণ ছাত্রদের নাম করে এই ন্যারেটিভটা তুলেছিল। এবং আমি বলছি যে 17 বছরের হলগুলোতে যে গণরুম গেস্টরুমে যে নির্যাতন, সেখানে ছাত্ররা একটা ট্রমাটাইজ ছিল যে আসলে যদি হলে হলে ছাত্র রাজনীতি হয় তাহলে তো মনে আবার সেই অবস্থা ফিরে যাবে। এই যে তাৎক্ষণিক একটা ইমোশনটা ছাত্রদের ইমোশনটা কাজে লাগিয়েছে। এবং ছাত্র আমার বক্তব্যটা শেষ, আমার বক্তব্যটা শেষ করলে আপনি বুঝবেন। আমি এবং আমরা তখন লঙ্গার ভার্সন চিন্তা করলাম যে হলে হলে ছাত্র রাজনীতি না করলে ছাত্র রাজনীতির ভবিষ্যৎটা কি? আপনি খালি কোথায় করবেন? ক্যাম্পাসে কোথায়? ক্যাম্পাস বলতে তো হল। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মানে হলের ছাত্র রাজনীতি বন্ধ করার যে অযৌক্তিক একটা কথা তারা বলেছিল, এবং ওইখানে একটা 17 বছরের যে ট্রমা ছাত্রদের, ওই আবেগটা ছাত্ররা তখন কাজ করেছে। কিন্তু ছাত্রদল বিপরীতে গেল, লঙ্গার ভার্সন চিন্তা করলো যে না, হলে হলে ছাত্র রাজনীতি করতে হবে, এই জন্য আমরা কমিটিও দিলাম। এইখানে ছাত্র শিবির বা ছাত্রলীগ একটা আপনার একটা তাৎক্ষণিক একটা ইমোশনকে তারা আমরা একটা বিস্তারিত আলাপে আসবো না, কিন্তু মোটামুটি ভাবে ছাত্র দলের ক্যাম্পেইনে কোনো ভুল ছিল না, ছাত্র দলের অন্য কার্যক্রমে বা কোনো ভুল ছিল না, বিএনপির কোনো সমালোচিত বা বিতর্কিত কোনো কার্যক্রমেরও কোনো প্রভাব ছিল না, যা মানে আমি বুঝলাম আর কি আপনার কথায়, যে ডাকসুতে এটা হচ্ছে কারণ ইসলামী ছাত্র শিবির আর ছাত্রলীগে এক হয়ে গেছিল, ছাত্র দলকে রাজনীতি করতে দেয় নাই, তারপরে হলে কমিটি করতে দেয় না, এই জন্যই তো, আর বাকি সব ঠিক ছিল। আমি আরেকটা ভুলের কথা বলি, আপনি আমাদের একটু সমালোচনা করি। আজকে দেখেন ছাত্রদল প্রায় 5,000-এর উপর, 5,500 ভোট পেয়েছে, 5,700 মতো আমাদের ভিপি পদ ভোট পেয়েছে। আপনি দেখেন বামপন্থী মেঘমল্লার বসুরা 5,000 ভোট পেয়েছে, ওবামা 3 থেকে 3,500 ভোট পেয়েছে। আমরা যদি এই অ্যালায়েন্সটা করতাম তাহলে তো ওদের অ্যালায়েন্স পারতো না। আপনাদেরকে এই আমাদের এই দুর্বলতা আপনি বলতে পারেন। আপনারা অ্যালায়েন্স করতাম মানে কি? আপনাদের সাথে কেউ অ্যালায়েন্স করতে চাইছে কিনা? চাইও তো নাই কেউ, সেটা অন্য বিষয়। এটা আমাদের বিষয়। আমরা অন্য দল দ্বারা আমার বক্তব্য শুনছে, আমাদের আমরা যদি এই যে শিবির যে ছাত্রলীগের সাথে ঐক্যবদ্ধ হয়েছে, আমরা যদি যারা ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন, ছাত্রদল ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করেছে, আমরা যদি অন্য সংগঠনের সাথে, বামপন্থীর সাথে, স্বতন্ত্রের সাথে ঐক্যবদ্ধ করতাম, তাহলে কিন্তু শিবির আপনার এত ম্যানিপুলেশন করার পরেও, এত ইঞ্জিনিয়ারিং করার পরেও জিততে পারতো না। এই জায়গাটা আমাদের, আচ্ছা ঠিক আছে, এই দুর্বলতা আপনি বলতে আমার মনে হয় যে হেলাল ভাই আপনি যা বলেছেন তা নিশ্চয়ই আপনি ভেবেছেন। ডাকসু নির্বাচনে কিন্তু আমরা সাধুবাদ জানিয়েছি, ধন্যবাদ জানিয়েছি, সেটা আপনি জানাইছেন, কিন্তু নেতাদেরকেও ধন্যবাদ। কিন্তু হেলাল ভাই আমার মনে হয় যে আপনি আপনার বক্তব্যটা নিশ্চয়ই ভেবেচিন্তেই বলছেন, বা এটা আপনার দলের অবস্থান থেকে আপনি বলছেন, কিন্তু আমার কাছে মনে হয় যে যুক্তিগুলি আপনি দেখাচ্ছেন সেগুলি হয়তো আপনি আবার একটু রিভাইজ করবেন কিনা, একটু দেখবেন কিনা, কারণ আপনি যতদিন পর্যন্ত, এটা আপনার ব্যাপার, দর্শকরা শুনছে। আমি একটু অ্যাডভোকেট শিশির মনিরের কাছে যেতে চাই, অ্যাডভোকেট শিশির মনিরের কাছে আপনি যেতে চাই। খালি আমি একটু বলে রাখি হেলাল ভাই, আপনি ইউনিভার্সিটিতে আমার শুধু বড় ভাই নন, আপনি বিভিন্ন বিষয়ে আপনার সাথে আমার অনেক কথা, আপনার যুক্তি আমার পছন্দ হয় না, এটা আমি খালি বলে রাখলাম আর কি। যাই হোক, আমি একটু অ্যাডভোকেট শিশির মনিরের কাছে একটু যাই। অ্যাডভোকেট শিশির মনির, আপনারা যে ডাকসু এবং জাকসুতে এরকম একটা জয় পেল, আপনারা বলতে ইসলামী ছাত্র শিবির যে পেল, আমি যদি জামায়াত ইসলামী কে মনে করি যে একটা প্যারেন্ট অর্গানাইজেশন বা একটা বড় অর্গানাইজেশন, সেই অর্থে আমি বলতেছি, বা আপনি নিজে আগে ইসলামী ছাত্র শিবির করতে, সেই অর্থে বলতেছি, মানে কোনো করার জন্য না। তো সেই ক্ষেত্রে আপনি কাকে আসলে বেশি
ক্রেডিট দিবেন যে এটা কিসের জন্য, মানে আপনাদের আসলে এই জয়ের পেছনে সবচেয়ে বড় নিয়ামক ভূমিকা কে পালন করছে? আমার প্রশ্নটার আরেকটু ছোট্ট লেজ আছে, লেজটা হচ্ছে এরকম, আমরা কিন্তু জানি ইসলামী ছাত্র শিবির বা জামায়াতে ইসলামী কিরকম করে জীবন পরিচালনা করবে তারা একটা নির্দিষ্ট একটা কাঠামোর মধ্যে, একটা নিয়ম কানুনের মধ্যে, আপনি নিজেও বড় নেতা আছেন, ছিলেন, সেটা আপনি জানেন। কিন্তু আমরা এবার যখন ক্যাম্পেইন দেখছি, সেই ক্যাম্পেইনের ক্ষেত্রে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা দেখছি যে সেসব নিয়ম কানুন, অর্থাৎ নারী পুরুষ আলাদা করে যে ক্যাম্পেইন চালানোর কথা, সেই মিটিং সিটিংগুলি যে আলাদা হওয়ার কথা, কঠোর পর্দা প্রথা মানার কথা, সেগুলি আপনারা শিথিল করছেন। সেটা কি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য শিথিল করছেন? আপনাদের জামাতে ইসলামের সিস্টেমই চেঞ্জ হয়েছে? কারণ আমি যদ্দূর খবর রাখি, আমি দেখি যে আপনারা এইসব বিষয়ে এত স্ট্রিক্ট যে ছাত্র শিবির এবং জামায়াতের যে গঠনতন্ত্র আছে, আপনারা প্রায়ই সদস্য পদ লাভের যোগ্যতা এবং অযোগ্যতা, এমনকি সদস্য পদ খারিজের ক্ষেত্রে এগুলিকে অনেক প্রাধান্য দেন। কিন্তু এইবার আমরা ক্যাম্পেইনেও দেখছি, পরেও দেখছি, কথায়ও দেখছি, সেগুলির ব্যাপারে আপনাদের চেঞ্জ আমি দেখতে পাচ্ছি। আমার প্রশ্নের দুটি অংশ, একটি হচ্ছে যে আপনি কৃতিত্ব কারে দিবেন, দুই হচ্ছে এই পরিবর্তন যে আমি দেখতে পাচ্ছি, এই পরিবর্তন কি জামায়াতে ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরেরই পরিবর্তন, নাকি এটা শুধু আপাত পরিবর্তন ডাকসু নির্বাচনকে বা জাকসু নির্বাচনকে সামনে রেখে? অ্যাডভোকেট শিশির মনির। অ্যাডভোকেট শিশির মনিরের কানেকশনটা কি? পরিবর্তন তাকে দিব যে অ্যাডভোকেট শিশির মনির, এখন আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি একটু জোরে বলবেন। হ্যাঁ, আপনি প্রথমে কৃতিত্বটা একটু বললেন। হ্যাঁ জি, বলেন। এই পরিবর্তনের প্রথম ক্রেডিট দিব আমি ক্যান্ডিডেটদের। যে ক্যান্ডিডেট তারা চুজ করেছে, যে ধরনের ক্যান্ডিডেট চুজ করা হয়েছে, এই ক্যান্ডিডেট এখানে একটা বিরাট ফ্যাক্টর হিসেবে কাজ করেছে বলে আমার আন্ডারস্ট্যান্ডিং এ রয়েছে। আপনি দেখবেন ছাত্র শিবিরের পক্ষ থেকে কিংবা এই প্যানেলের পক্ষ থেকে যাদেরকে ক্যান্ডিডেট ফিক্স আপ করা হয়েছে, তারা শুধুমাত্র শিবিরের লেন্স দিয়ে তাদেরকে দেখলে হবে না। তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভালো ছাত্র, তাদের একাডেমিক ক্যারিয়ার আছে, তারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে অনেক ভালো পারফর্ম করেছেন, তাদের ট্র্যাক রেকর্ড ইন দ্য ইউনিভার্সিটি ইজ ভেরি গুড এন্ড ক্লিন। 5th অগস্টের পরে তারা ছাত্রদের জন্য অনেক কল্যাণকর কাজ করেছে, যে কাজগুলো ছিল ক্রিয়েটিভ, ইনোভেটিভ এবং ইনক্লুসিভ। এই কাজগুলো করার মাধ্যমে তারা তাদের ক্রেডিবিলিটি প্রমাণ করেছে এবং এটা অ্যাকসেপ্টেড হয়েছে ওয়াইডলি বাই দি ইউনিভার্সিটি স্টুডেন্টস। এবং যে প্যানেলটা ঠিক করা হয়েছে, এই প্যানেলের মধ্যে একটা ইনক্লুসিভনেস ছিল। এই ইনক্লুসিভনেসটা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে আমি মনে করি। একই সাথে অ্যাডভোকেট শিশির মনির, আমার একটা ছোট্ট জিজ্ঞাসা আছে। একটা হচ্ছে যে ক্যান্ডিডেট চুজ করা হয়েছে, তাকে আপনি বড় কৃতিত্ব দিচ্ছেন। একটা হচ্ছে ক্যান্ডিডেট চুজ করা হচ্ছে, সেটাকে আপনি বড় কৃতিত্ব দিচ্ছেন। এই ক্যান্ডিডেটটা চুজ করার ক্ষেত্রে কি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে সেটাও যদি একটু বলতেন, এটাকে মানে এটা কিভাবে করা হয়েছে। আর দুই হচ্ছে ছাত্রদের কল্যাণের জন্য যেসব কাজ করা হয়েছে। অ্যাডভোকেট শিশির মনির, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? অ্যাডভোকেট শিশির, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আমার দুইটা প্রশ্ন, ক্যান্ডিডেটটা কিভাবে চুজ করা হয়েছে সেটাও যদি একটু বলতেন, প্রক্রিয়াটা কি অনুসরণ করা হয়েছে। দুই, ছাত্রদের কল্যাণের জন্য ছাত্রদের কল্যাণের জন্য যে কাজগুলি করা হয়েছে সেইটার ব্যয় তো আছে কিছু। অনেকেই বলছেন যে কোটি 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 টাকা জামায়াতে ইসলামী ছাত্র শিবিরকে দিয়েছে। এই ব্যাপারটাও যদি একটু আমাদের বলতেন যে এই টাকা আসলে কত টাকা খরচ হয়েছে, কিভাবে এই টাকাগুলি এসেছে এই ছাত্রদের কাছে। জনাব শিশির মনির। আপনি আমাকে প্রথম দুইটা প্রশ্ন করেছিলেন, আপনি আমাকে প্রথম যেটা প্রশ্ন করেছিলেন তার উত্তর আমি দিতে পারি নাই। না, সেইটার মধ্যে থেকেই উত্তর। আপনি বলেছেন যে আমি বলেছি যে বিজয়ের জন্য আপনি কাকে কৃতিত্ব দিবেন, সেটার মধ্যে আপনি বলছেন যে ক্যান্ডিডেট চুজ করা হয়েছে খুবইটা, আর ছাত্রদের কল্যাণের জন্য কাজ করা হয়েছে। আমি জাস্ট স্পষ্ট করলাম যে ক্যান্ডিডেট চুজ করাটা কিভাবে হয়েছে, আর ছাত্রদের কল্যাণের জন্য যে টাকাগুলি ব্যয় করা হয়েছে সেগুলি কোত্থেকে এসছে বা কত টাকা ব্যয় করা হয়েছে।
আপনি তো আমাকে দুইটা প্রশ্ন করেছিলেন, একটা প্রশ্নের উত্তর দিতেই আপনি আবার আরেকটা প্রশ্ন করেছেন, আরেকটা প্রশ্ন না না অ্যাডভোকেট শিশির মনির, আমি কিন্তু যেই দুইটা প্রশ্ন করছি আপনি হয়তো আমাকে ভালো শুনতে পাচ্ছেন না, আমি যেই দুইটা প্রশ্ন করেছি সেই দুইটা প্রশ্নই আছে। আপনারা কৃতিত্ব কাকে দিবেন? যে ক্যাম্পেইনের রীতি আপনারা অনুসরণ করছেন সেটা সমস্ত জামাত ইসলামীর জন্যই আপনারা অনুসরণ করবেন কিনা, নাকি এটা ডাকসু চাকসুর জন্য কাস্টমাইজ? আর যে কৃতিত্বের প্রশ্নে আপনি উত্তর দিয়েছেন, ক্যান্ডিডেট চুজ করা ভালো হয়েছে, দুই হচ্ছে আপনাদের যারা ছাত্র কল্যাণে অনেকগুলি কাজ করা হয়েছে। আমার প্রশ্ন এই দুইটা কিভাবে করা হয়েছে, কত টাকা ব্যয় করা হয়েছে, ওইটা যদি একটু বলে দ্বিতীয় প্রশ্নে আসেন। আমি নতুন প্রশ্ন করি নাই। মাঝখানে যদি আপনি আমাকে আটকাই দেন তাহলে উত্তর দিতে পারবো না, তাহলে আপনার কথাই আমাকে শুনতে হবে। আচ্ছা দেন উত্তর দেন, আপনি বলেছেন কথা বলেন। সেকেন্ড বলেছেন যে এটার ব্যয় কোথা থেকে এসেছে। আপনি দেখবেন ছাত্র শিবির এমন একটা অর্গানাইজেশন, তার নিজস্ব ফাইন্যান্সিয়াল মেকানিজম আছে এবং নিজস্ব ইন্ডিপেন্ডেন্ট স্ট্রং মেকানিজম আছে। এই মেকানিজমটা আপনি ভিতর থেকে না দেখলে বুঝতে পারবেন না। দিস ইজ এ ভেরি বিউটিফুল মেকানিজম। এবং আর্থিক কারণে তারা যেভাবে অর্থনৈতিক বিষয়টাকে যেভাবে ম্যানেজ করে, সংগঠনের সদস্যদের, সাথীদের, শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে যেভাবে কন্ট্রিবিউশন তারা নেয় এবং যে ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবল মেকানিজমে তারা এগুলো মেনটেন করে, এগুলো ভেরি ইনোভেটিভ আইডিয়া তারা এখানে ইনক্লুড করেছে। এটাও তার একটা ক্যাপাসিটি যে ছাত্র শিবির তার ফাইন্যান্সিয়াল পার্টটুকুকে এত স্মুথলি ডিল করে, যে স্মুথলি ডিল করার কারণে তাদের মধ্যে ফাইন্যান্সিয়াল বিষয়টা খুবই ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবল ওয়েতে যেহেতু ম্যানেজ হয়, এটাকে নিয়ে কোনো প্রশ্ন থাকে না, কোনো ধরনের কোনো উদ্বিগ্নতা থাকে না, কোনো ধরনের কোনো এলিগেশন থাকে না। ফলে ছাত্র শিবিরের ফাইন্যান্স আপনি যদি অডিট করতে চান, আপনি অডিট রিপোর্ট দেখতে পাবেন। ওই অডিট রিপোর্ট দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে আয় হলো আর কোথায় ব্যয় হলো। এবং আই হোপ ইউ উইল বি স্যাটিসফাইড টু গো থ্রু দেয়ার অডিট রিপোর্ট, ইয়ারলি অডিট, 6 মান্থলি অডিট এবং 3 মাসের অডিট। আমার ধারণা, আমি যখন এই সংগঠনে ছিলাম, এত ট্রান্সপারেন্ট মেকানিজমে ফাইন্যান্সিয়াল সিস্টেম বিল্ড আপ করা হয় এবং কন্টিনিউ করা হয়, এটার প্যারালাল আরেকটা এক্সাম্পল সম্ভবত আমাদের দেশে আপাতত কেউ এস্টাবলিশ করতে পারে নাই। দিস ইজ হোয়াট ইজ এন ইন্টারনাল বিউটি। আর সেকেন্ড বলছেন যে জামায়াত ইসলামীর পলিসিতেই পরিবর্তন হয়েছে না অনলি শিবির। যে ইনক্লুসিভনেস এর কথা আমরা বলে আসছি, যে আমার ভাই একটু আগে যে কথাগুলো বলেছেন, এটা যে ডিনায়াল মোড, আমি মনে করি ডিনায়াল মোড কোনো আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ভালো মোড না। একটা প্যানেল বিজয়ী হয়েছে, এখন তারা দেখছেন এখানে কার সাথে আঘাত করা হয়েছে, কি ধরনের ক্যান্ডিডেট ঠিক করেছেন তা কি প্রশ্ন করেছেন? যে ধরনের ক্যান্ডিডেট তারা দিয়েছেন তাদের প্রি ক্রেডেন্সিয়ালস আছে একাডেমিক, তা কি টেস্ট করেছেন? যাদেরকে তারা ফিক্স করেছেন তারা কি ধরনের এজেন্ডা ফিক্স আপ করেছেন, এই প্রশ্ন করেছেন? তারা কি এই প্রশ্ন করেছেন যে 5ই আগস্টের পরে ছাত্রদের জন্য ছাত্র বান্ধব কি কি কাজ তারা করেছেন, এটাকে অ্যানালাইসিস করেছেন? এই অ্যানালাইসিস না করে যদি আপনি ষড়যন্ত্র তত্ত্ব দাঁড় করাতে পারবেন, কিন্তু ডিনায়াল মোডে কোনোদিন সত্যের দেখা খুঁজে পাবেন না। ফলে আমি মনে করি এই যে একটা পরিবর্তন এসেছে, ইনক্লুসিভনেস, ভালো ক্যান্ডিডেট ফিক্স করা এবং এজেন্ডা ফিক্স আপ করা, এজেন্ডাগুলো ছাত্রদের কল্যাণে হওয়া, এই পরিবর্তনগুলিকে শুধু ছাত্র শিবির নয়, এগুলো আপনি আগামীতে জামাত ইসলামের এজেন্ডাতেও পরিবর্তন দেখতে পাবেন, ইনক্লুসিভনেসে পরিবর্তন দেখতে পাবেন, মাইনরিটি এবং রিলিজিয়াস গ্রুপের সঙ্গে বিহেভিয়ার এবং আচরণে পরিবর্তন দেখতে পাবেন। এবং অবশ্যই আমরা আগামী নির্বাচনে ক্রিয়েটিভ ইনোভেটিভ আইডিয়া ইন্ট্রোডিউস করব, যা নাকি বাংলাদেশের মানুষের সামনে একটা ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে নতুন রাজনৈতিক চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ করে। এগুলোই আমরা আগামীতে শুধুমাত্র শিবিরে নয়, জামাত ইসলামী তার ন্যাশনাল নির্বাচনে এই এজেন্ডা গুলো প্রকাশ করবে। আমাদের প্রত্যাশা যে হয়তো বাংলাদেশের সামনে বিকল্প রাজনৈতিক চিন্তা ভাবনা হিসেবে, ইনক্লুসিভ পলিটিক্স হিসেবে নতুন ডাইমেনশন অ্যাড করবো আমরা, যা ছাত্র শিবির এটা প্রাথমিক ম্যানিফেস্টেশন মাত্র। আর জামাত ইসলামী জাতীয় নির্বাচনে তা অত্যন্ত জোরসোরে পরিকল্পনা চলছে, আলোচনা চলছে, প্রিপারেশন চলছে। আপনারা দ্রুতই তার ম্যানিফেস্টেশন দেখতে পাবেন। অ্যাডভোকেট শিশির মনির, আপনি অনুমতি দিলে আপনাকে আমি আবার জিনিসটা বলি। আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি কানে
ওইটা দিলে কি শুনতে পাবেন? অ্যাডভোকেট শিশিরমণি, আমি কিন্তু শিবিরের ফিনান্সিয়াল জায়গা নিয়ে আমি প্রশ্ন আমি 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 এই পর্যায়ে আমি আপনাকে প্রশ্ন করি নাই। আমি শুধু বলছি যখন ছাত্রদের কল্যাণের জন্য যেগুলি ব্যয় করা হয়েছে সে ব্যয়ের মধ্যে থেকে জামায়াতে ইসলামী বাড়তি কোনো টাকা শিবিরকে এই সময় দিয়েছে কিনা। কেউ কেউ বলে থাকেন যে কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে দেয়া হয়েছে কিনা জামায়াতে ইসলামী থেকে ইসলামী ছাত্র সংগঠনের জন্য, মানে এই প্যানেলটার জন্য। ডাকসু ইলেকশনকে সামনে রেখে অ্যাডভোকেট মনির, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি আমি, প্লিজ বলেন। ডাকসু এবং জাকসু ইলেকশনকে সামনে রেখে, বিশেষ করে ডাকসু ইলেকশনকে সামনে রেখে ছাত্রদের কল্যাণের জন্য যে ব্যয় করা হয়েছে সে ব্যয়ের নির্বাহের জন্য জামায়াতে ইসলামী এই ছাত্র সংগঠনকে কোনো বাড়তি টাকা দিয়েছে কিনা, দিলে সেটার পরিমাণ কত? না, জামাত ইসলামী বাড়তি কোনো পয়সা ছাত্র শিবিরকে তার নির্বাচন পরিচালনার জন্য দেয়নি। ছাত্র শিবির তার নিজস্ব মেকানিজমে যে ফান্ড রেইজ করেছে সেই ফান্ডেই যথেষ্ট ছিল নির্বাচন পরিচালনা করার জন্য। এবং এই ক্ষেত্রে আমরা যারা অতীতে ছাত্র শিবির করেছি, আমরা আমাদের সাধ্যমতো সবাই এই ফান্ডে ডোনেট করেছি। দেশের বাইরে যারা অতীতে ছাত্র শিবির করেছেন তারাও এখানে সাধ্যমতো ভালো পরিমাণ পয়সা প্রয়োজন অনুযায়ী ডোনেট করেছেন। সেটা তারা খরচ করেছে, হিসাব রেখেছে, বাউচার রেখেছে, একটা ব্যালেন্স শিট তৈরি করেছে, সেটা রিপোর্ট তারা আমাদের কাছে দিয়েছে, আমরা সন্তুষ্ট হয়েছি। সো দিস ইজ হোয়াট ইজ দ্য মেকানিজম। ওকে, এটা কি আপনারা প্রকাশ করবেন যে মোট কত টাকা ব্যয় করা হয়েছে এই এক বছরে ছাত্র কল্যাণের জন্য বা ছাত্রদের কল্যাণের জন্য? এবং এরকম কোন সিচুয়েশন এখনো আসেনি। যদি স্পেসিফিক্যালি মনে করেন আপনি এটা জানতে চান বা আপনার জানার প্রয়োজন আছে বা কোনো ব্যক্তি বিশেষ যদি জানতে চায়, তাহলে অবশ্যই তাকে আমরা আনুষ্ঠানিকভাবে উত্তর দিতে রাজি আছি। আপনি চিঠি পাঠান, উই উইল গিভ ইউ আনসার। থ্যাংক ইউ সো মাচ। আর দ্বিতীয় প্রশ্নটা যেটা, সেটা হচ্ছে যে জামায়াতে ইসলামীর মিটিং এবং সিটিংয়ের ক্ষেত্রে কঠোর পর্দা প্রথা মানা একটি বিধান রয়েছে। নারী এবং পুরুষ পাশাপাশি বসে কোনো একটা মিটিং করা, সিটিং করা, সেটাতে যাওয়া, সেখানে ক্ষেত্রে মানে তাদের একটা স্ট্যান্ডার্ড রয়েছে, সেটা জামাত ইসলামীরও রয়েছে, ইসলামী ছাত্র শিবিরেরও রয়েছে। কিন্তু এই গঠনতন্ত্র অনুসারে দলীয় সদস্যপদ লাভের যোগ্যতা হিসাবেও বলা আছে যিনি সদস্য হবেন তিনি ফরজ ওয়াজিব সমূহ মেনে চলবেন। এই পর্দার বিধান না জানার কারণে আমরা জেনেছি যে শিবিরের বহু সদস্যদের সদস্যপদ বাতিল হয়েছে, অনেকে নেতা হতে পারেন নাই, এতই কঠোর এটা। এইবার আমরা জনাব সাদিককে, জনাব ফরহাদকে যেভাবে ইলেকশনটাকে ক্যাম্পেইন করতে দেখেছি, সেই ক্ষেত্রে মনে হয়েছে এই নিয়ম কানুন অনেক শিথিল করা হয়েছে। আপনি যেটাকে ইনক্লুসিভনেস বলছেন, সেই ইনক্লুসিভনেসে জামায়াতে ইসলামীও কি এই নিয়মটা শিথিল করেছে, নাকি সেটা শুধু ডাকসু এবং জাকসুর জন্য? অ্যাডভোকেট মনির, আপনি যেটা বলছেন, জি, আপনি যে কথা বলছেন যে এখানে ফরজ এবং ওয়াজিবকে শিথিল করা হয়েছে, আচ্ছা কে কি পোশাক পরবে আর কে কি পোশাক পরবে না এটা ডিটারমিন করার দায়িত্ব তো আমার বা আপনার নয়। একজন ব্যক্তিকে হিজাব পরবে, কে নিকাব পরবে, কে আলট্রা মডার্ন ড্রেস পরবে, এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার এবং তার রাইট টু প্রাইভেসি। এই রাইট টু প্রাইভেসিকে আমরা অলওয়েজ রেসপেক্ট করব। এখন এই ছাত্রদের প্যানেলে যাকে ইনক্লুসিভ প্যানেল হিসেবে একটি প্যানেলের সম্পাদকীয় পোস্টে তিনি অংশগ্রহণ করেছেন, তার পছন্দ মতো তিনি পোশাক করেছেন এবং প্রটোকল অনুযায়ী তিনি যেখানে বসবেন সেখানে তাকে বসতে দেওয়া হয়েছে, তিনি বসবেন সেখানে। তাতে তো ছাত্র শিবিরের নীতি পদ্ধতিতে কোন ধরনের পরিবর্তনের প্রয়োজন আছে বলে তো আমরা মনে করি। পার্লামেন্টের মেম্বার ছিলেন আমরা, পার্লামেন্টের মেম্বার থাকা অবস্থায়, মিনিস্টার থাকা অবস্থায় আমাদের মন্ত্রীরা, মিনিস্টাররা পার্লামেন্ট পরিচালনা করেছেন, সেখানে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে উপস্থাপন করেছেন, সেখানে নারী পুরুষ নির্দিষ্ট অংশগ্রহণ করেছে। এই যে পাবলিক ডোমেইনে জামায়াত ইসলামী পাবলিক ডোমেইনে পার্টিসিপেট করছে, অন্যের রাইটকে এক্সারসাইজ করার জন্য রেসপেক্ট, রাইট টু প্রাইভেসিকে প্রোটেক্ট করছে, আমি তো মনে করি দিস ইনোভেটিভ আইডিয়াস এন্ড থটস শুড বি ওয়েলকাম বাই ইচ এন্ড এভরিওয়ান। এবং এই ক্ষেত্রে ছাত্র শিবির বা জামায়াত ইসলামীর ব্যক্তিগত পন্থা মানার যে বিধান, তা নিশ্চয়ই শিথিল না করেও পাবলিক ডোমেইনে এই সমস্ত কাজ করতে ছাত্র শিবিরের গঠনতন্ত্রে কোনো বাধা নেই, জামায়াত ইসলামের গঠনতন্ত্রের কোনো বাধা নেই। এবং আপনি দেখতে পাবেন আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে আমরা ধর্ম, বর্ণ এবং লিঙ্গ নির্বিশেষে আমরা এখানে সংসদ সদস্য পদপ্রার্থী দেওয়ার চেষ্টা করব, যেন বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর আস্থা অর্জন করতে পারে। আপনার প্রশ্নটি সুনির্দিষ্ট আনসার হলো, ওয়াজিব এবং ফরজ আমরা সুপ্রিম করতে পারিনি, এটি তো বিধান, ইসলামের বিধান। কিন্তু কোন ব্যক্তি রাইট টু লাইফ এন্ড লিবার্টি কিংবা প্রাইভেসি আমরা ভঙ্গ করতে পারিনি। কারো চয়েসে আমরা অ্যাটাক করতে পারিনি, কারো চয়েসকে আমরা বাধ্য করতে পারিনি। এটা কমপ্লিটলি ওই ব্যক্তি বিশেষের চয়েস, তিনি কোন পোশাক পরবেন, কিভাবে আচরণ করবেন। এই ক্ষেত্রে বৃহত্তর অ্যালায়েন্স গঠনের ক্ষেত্রে জামাত বা শিবিরের সদস্যের কোন বাধা কিনা এই মর্মে আমার কাছে মনে হয় মোটেও কোনো বাধা নয়, বরঞ্চ তারা যে কাজ করেছে ওটা বাংলাদেশে একটা এক্সাম্পল হিসেবে থেকে যাবে। আমার মনে হয় যে আপনার ভয়েস একটু অস্পষ্ট, তারপরেও আমি কারণ হচ্ছে যে আমাদের দর্শকরা প্রশ্ন করছেন যে অ্যাডভোকেট শিশির মনির আসলে অনেক দূর থেকে সাল্লা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং তিনি নিজে নিজে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের প্রডিউসার ওখানে যেতে পারেন নাই, সেই জন্য সাউন্ডের একটু অসুবিধা, তবে সেই সাউন্ডটা একটু ঠিক করে নেবেন। আমি যে যতটুকু জনাব শিশির মনিরকে বুঝলাম সেটার মধ্যে তিনি বলতে চাইলেন যে এটা কে কি কোন পোশাক পরবে, কিভাবে ক্যাম্পেইন করবে, এটা তার নিজস্ব প্রাইভেসির জায়গা, এখানে জামাত শিবিরের আলাদা করে কোনো কিছু বলার নাই, পরিবর্তনের কোনো জায়গা নাই, এটা ইনক্লুসিভনেস। এবং আমি যতদূর বুঝেছি, কারেক্ট মি ইফ আই এম রং অ্যাডভোকেট শিশির মনির, তার মানে জামায়াতে ইসলামীও তার ক্যাম্পেইনের ক্ষেত্রে, আমরা কিন্তু গত কয়েক দশক ধরে জামায়াতে ইসলামী যখন ইলেকশনে ক্যাম্পেইন করেছে তখন কিন্তু এটা আমরা দেখি নাই। আমরা ক্যাম্পেইনের মধ্যে আমার এই প্রশ্নটার কারণে হচ্ছে যে জামায়াতে ইসলামীর যে সচরাচর ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনের সাথে বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ক্যাম্পেইনের একটি স্পষ্ট তফাৎ ছিল। আপনি যেটা বলছেন সেই রকম ভাবেই আসলে ডাকসুর ক্যাম্পেইন পরিচালিত হয়েছে, জামায়াতে ইসলামীকে আমরা এরকম আগে দেখি নাই। তার মানে জামায়াতে ইসলামীও এইটা এরকম একটা ক্যাম্পেইনকে এখন স্বাগত জানাচ্ছে, যেখানে আসলে নারী পুরুষকে কে কি পোশাক পরবে, কিরকম করে ক্যাম্পেইন করবে, আলাদা মিটিং করবে কিনা, আলাদা সিটিং করবে কিনা, সেরকম কোনো বাধ্যবাধকতা এখন আর তেলে নাই, তাই তো? আমার মনে হয় এটাই তো বিবর্তন বলে। এবং সময়ের প্রেক্ষাপটে আপনি আপনার প্রোগ্রাম, চিন্তা চেতনাকে ঢেলে সাজাবেন, এইটাও ইসলামের একটা বিধান। আপনি উইল নট বি স্ট্রিক্টিভ। আপনি যখন একটা পার্টিকুলার সার্কামস্টেন্সেসকে অ্যাড্রেস করার জন্য আপনি যখন নিউ ডাইমেনশন অ্যাড করবেন, হিউম্যান থিঙ্কিংকে আপনি ওয়েলকাম করবেন, তখনই আসলে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে ডাইমেনশনগত পরিবর্তন সূচনা হয়। তো জামাত ইসলামী বলেন আর ইসলামী ছাত্র শিবির বলেন, এই যে ডাইমেনশনের কাজটুকু তারা করছেন, তারা ইনক্লুসিভ চিন্তা ভাবনা করছেন, ওয়াইডার স্পেকট্রাম অফ পিপলকে অ্যাড্রেস করার চিন্তা ভাবনা করছেন। আমি মনে করি দিস ইজ ভেরি পজিটিভ, নট অনলি ইন দ্য ইউনিভার্সিটি ক্যাম্পাস but also for the future of education. আমিও তাই মনে করি। সময়ের সাথে জামায়াতে ইসলামের এই বিবর্তন, যেটি আমরা আসলে ডাকসু এবং চাকসুর মধ্যে দেখতে পেলাম, অ্যাডভোকেট শিশির মনির বলছেন যে সেটি আসলে সেটি আসলে অ্যাকোয়ার করা হয়েছে সময়ের প্রয়োজনে এবং এর নামেই আসলে ইসলাম, এই বিবর্তনের মধ্যে দিয়ে সেটি এটি যায়। আপনাকে তো অনেক ধন্যবাদ অ্যাডভোকেট শিশির মনির। আমি একটু আমার টেকনিক্যাল প্রযোজক আবির ভাইকে একটু বলবো যে শিশির ভাইয়ের মানে সাউন্ডটা একটু ক্লিয়ার হয় কিনা সেটা যদি উনি আবার একটু দেখেন। আমরা ততক্ষণে জনাব আজিজুল বারী হেলালের সাথে একটু কথা বলতে চাই। জনাব আজিজুল বারী হেলাল, আমরা দেখতে পাচ্ছি যে নানা কারণে এমন একটা সময় এসছে যখন এইটা মনে হচ্ছে যে বিএনপি
নিজেদের মনে করছে যে তারা ভবিষ্যতের নির্বাচনে তারা পাশ করে গেছে বা তারাই আসলে বাংলাদেশে সরকার গঠন করবে। অন্যদিকে যারা অন্যান্য রাজনৈতিক দল আছে তারা মোটামুটি সবাই বিএনপির এগেনস্টেই একটা মোর্চা বা দল বা একটা জোট গঠন করতে যাচ্ছে। বিএনপি কি বাংলাদেশের রাজনীতিতে বারবার জাতীয় সরকারের কথা বললেও মাঠের রাজনীতির কারণে বা তৃণমূলের রাজনীতির কারণে বিএনপি কি একা হয়ে পড়লো? আপনার রাজনৈতিক বিশ্লেষণ কি? না, বিএনপি একা হয়ে পড়বে কেন? বিএনপি আপনার তার সাথে যে যারা 24-এর গণ অভ্যুত্থানে আমাদের যে জোট ছিল সেটা এখনো আছে। নির্বাচনের সময় সে দেখা যাবে যে জোটটা কিভাবে কি হয়। আমি একটু খালিদ ভাই আমাকে একটু বলতে দেন যে শিশির মনির যে কথাটা বললো যে ইসলাম পরিবর্তনশীল, ইসলাম বিবর্তন হচ্ছে, এই কথাটা কি ইসলামী স্কলাররা বা ইসলামে এটা কি রাইট যে ইসলাম পরিবর্তনশীল কোন ধর্ম? ইসলাম কি আপনার বিবর্তন না, নির্দিষ্ট একটা আপনার নিয়ম এবং নীতি আছে। আপনি যে কথাটা বললেন যে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে অর্থাৎ সমন্বিত ছাত্র ঐক্য, যেটা ওই প্যানেলে 3টা আমাদের ছাত্রী বোন ছিল, তারা হেজাব ছাড়া। আমি প্রশ্ন করেছিলাম একটা টেলিভিশন টক শোতে যে এই ব্যাপারে জামাত ইসলাম কি বলে, যেখানে ইসলামে ম্যান্ডেটরি হিজাব। এখন আপনি আমাকে বাধ্য করতে পারেন না, আমি এটা অ্যাগ্রি করি, কিন্তু আপনি যখন বলবেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, সেইখানে আপনি পর্দা ছাড়া বা অন ইসলামিক কোনো কিছু করবেন, তাহলে তো আপনি ইসলাম নামটা ব্যবহার করতে পারবেন না। আপনি বাংলাদেশ ছাত্র শিবির বলেন, আমার কোনো সমস্যা নেই। যখনই ইসলামের ট্যাগটা লাগাবেন না, তখন কিন্তু আপনি কিন্তু যেটা হেলাল ভাই, বলছেন ফরজ ওয়াজিব কিন্তু হেলাল মানতে ভাই, হবে। হেলাল ভাই, সুতরাং এইটা হেলাল ভাই, এই জোর তো আপনি করতে পারেন না যে আপনি দেখেন, আমি আপনাকে দেখি আপনি কি না, এটা আপনি বলতে পারেন না কেন? আমার যুক্তিটা আপনি শোনেন। কারণ হচ্ছে যে তুরস্কে, মিশরে, ওইখানেও তো প্রচুর ইসলামী দল আছে যারা ইসলামী দল নামে দল পরিচালনা করেন। তো এখন তারা কিরকম পোশাককে পরবেন, কিভাবে তারা তাদের আন্দোলন ক্যাম্পেইন পরিচালনা করবেন, তারা এটা ঠিক করেন। অ্যাডভোকেট শিশির মনির এই যে অ্যাডাপশন, প্রয়োজনে যে অ্যাডাপশনের কথা, সেই অ্যাডাপশনের কথা বলেছেন, এটা কি আসলে খুব ভুল বলেছেন? ইসলাম পারমিট করে? না না, ইসলাম কি ইসলাম তুরস্ক মডেল? ভাই, ইসলাম তো না, মিশর মডেল। ইসলামের তো নিজস্ব মডেল আছে। না না, ইসলামের নানা রকম মডেল আছে কিন্তু হেলাল ভাই, মানে এটা আপনি শিশির মনি এগ্রি করে? আমি বলছি যে আপনি বলছেন ঠিক আছে, শিশির মনির কি এগ্রি করে ইসলামের নানা রকম মডেল আছে? আমি তো এগ্রি করি না। একজন ইসলামিক স্কলার যে আমার চেয়ে এবং শিশিরের চেয়ে ভালো বোঝে, সে কি এগ্রি করে? আমি কখনো এগ্রি করি না। ইসলাম বিবর্তনশীল, ইসলাম পরিবর্তনশীল। আপনি তুরস্ককে ফলো করবেন, মিশরকে ফলো করবেন, ডাজ নট মিন যে ইসলামকে ফলো করলেন। অতএব এই যে কথাটা বললেন, এই কথাটা আমি মনে করি যে ইসলামের যে ধর্মের যে রাজনৈতিক অপব্যবহার, সেই অপব্যবহারটা জামাতে ইসলাম বলছে। তারা যদি জামাতে বাংলাদেশ নাম বলতো, আমি এইসব নিয়ে কিছু বলতাম না। যখনই আপনি ইসলাম ব্যবহার করবেন, তখন ফরজ ওয়াজিব এগুলো আপনাকে কঠোরভাবে মেনে চলতে হবে, অথচ আপনার দলে। আপনি আমাকে বাধ্য করতে আমি বলছি না। আমি 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 তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে ইসলাম বিবর্তনশীল ধর্ম না, ইসলাম পরিবর্তনশীল ধর্ম না। ইসলাম কোনো অর্থনৈতিক আইডিয়া না যেটা নিও ক্লাসিক্যাল বা আপনি মডার্নিজম, কিন্তু ইসলাম কিন্তু তা না। আর একটা বলছে যে দেখেন, আপনি ছাত্র সংসদ নির্বাচনে যে অর্থের প্রভাব খাটিয়েছেন তা আপনি স্বীকার করলেন, তাহলে আবার আপনি কিভাবে বলেন যে আগামী জাতীয় নির্বাচনে বা আমাদের যে কোনো জাতীয় নির্বাচনে জামাতে ইসলামের যে অর্থের প্রভাব এবং সে অর্থের উৎসর সন্ধান কিন্তু বাংলাদেশের মানুষ তাহলে জানতে চায় যে আপনি যে ঢাকা একটা উনি তো অর্থের ব্যবহারটা স্বাগত জানালেন। আপনি চিঠি দেন, উনি জানাই দিবে তো? উনি তো বলেন না যে উনি এটা লুকিয়ে রাখবে। না, আপনি ছাত্র সংসদ নির্বাচনে তিনি বলছেন যে ছাত্ররা এখানে টাকা দিয়েছে। আমার বক্তব্য, ছাত্ররা টাকাটা পেল কোথার থেকে? এটা এই অর্থের এইটা যদি আপনি জানতে চান হেলাল ভাই, আপনি যদি এটা জানতে চান, উনারা তো এটা জানাবে, ওটা তো উনারা জানাবে। আর আচ্ছা ঠিক আছে, ওনারা জানালে এইটা কিন্তু এই কথা কিন্তু হেলাল ভাই আপনিও কি কইতে পারবেন বিএনপি কেমনে চলে? আমি যদি এটা চিঠি দিয়ে আপনি জানাবেন। আমরা তো বলছি যে আমি আগে একবার একটা টক শোতে আপনাকে বলেছি
যে আমাদের দলীয় কর্মীরা চাঁদা দেয় এবং আমরা একটা চিঠি দিলে পুরোটা দেখাবেন কিনা, একটা চিঠি দিলে পুরোটা জানাবেন কিনা, উনি যেরকম বলছে? এটা আপনি আমার পার্টির কাছে জানলে অবশ্যই আমি পার্টিকে পার্সু করব আপনাকে জানানোর জন্য। অবশ্যই তার একটা, এবং আমরা কিন্তু নির্বাচন কমিশন। ওকে, ধন্যবাদ। আচ্ছা, আপনি দুটা প্রশ্ন তুলেছেন যে আপনি বলছেন যে ইসলামের বিবর্তন বা পরিবর্তন নিয়ে বা অ্যাডাপশন নিয়ে যে কথা অ্যাডভোকেট শিশির মনির বলেছেন সেইটাকে আপনি আসলে সেটা ঠিক অ্যাডাপশনের ব্যাপারে একটা কথা আছে, অ্যাজ লং অ্যাজ এটা যদি আপনার একত্ববাদের সাথে সাংঘর্ষিক না হয় তাহলে কিন্তু অ্যাডাপশন। না, আপনি একত্ববাদের সাথে সাংঘর্ষিক কই পাইলেন হেলাল ভাই? আমি তো পাইতেছি না। আপনি যেহেতু বলছেন অ্যাডাপশন, আমি তো পরিবর্তনের বিরুদ্ধে বললাম, আমি তো এভোলিউশনের বিরুদ্ধে বললাম, কিন্তু যখন অ্যাডাপশন বলবেন তখন আমার বক্তব্য অ্যাডাপশন হবে। আমরা নিজেরাই কি ওই কাপড় চোপড় পরে আসি যেটা আসলে পরিবর্তন ছাড়া হয়েছে? না, আমি তো আমার নামে কি বলছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ইসলামী দল। আপনি ইসলামের নাম নিবেন, কিন্তু ইসলামের ম্যান্ডেটরি ইসলামের নাম নিলেই কি ইসলামের নাম নিলেই কি এখন আমাকে আমি এখন কোর্টে যাইতে পারবো? আমি এখন টেলিভিশনে কথা কইতে পারবো? আমি এখন রকেটে চড়তে পারবো? আমি কিছু করতে পারবো? আমি কি বলছি আমি ইসলামী দল? আমি কি বলছি ইসলামী দল দিলে আমার এগুলি বন্ধ হয়ে যাবে? না, অবশ্যই আপনি ইসলাম কি নামটা ব্যবহার করবেন, তার মানে কি রাজনৈতিক ব্যবহার করছেন এবং ধর্মের সাথে আপোষ করছেন, অর্থাৎ ধর্মের অপব্যবহার যতদিন আমরা শুনে আসছি তার একটা প্রকৃষ্ট প্রমাণ হলো জামাত ইসলামের আজকের বক্তব্য যে তিনি আপনার পরিবর্তন করবেন, তিনি ইনোভেশন করবেন। ইনোভেশনকে ইসলামের পরিভাষায় কি বলে শিশির মনির সেটা ভালো জানে, যে নতুন কোনো কিছু ইনোভেশন ইসলামে করা যায় কিনা। আমি যখন বললেন যে আপনি করেন অ্যাডাপশন, তখন আমি বলেছি যে অ্যাডাপশন ইসলামে জায়েজ, কিন্তু তার সাথে অ্যাজ লং অ্যাজ যে যদি একত্ববাদের কোনো সাংঘর্ষিক না থাকে তাহলে অ্যাডাপশন জায়েজ। কিন্তু আপনি পর্দা ম্যান্ডেটরি কার জন্য ম্যান্ডেটরি, কতখানি ম্যান্ডেটরি, সেটা নিয়ে 100 রকমের তরিকায় 300 রকমের কথা আছে। সেটাই জামাত ইসলাম বলুক যে পর্দা ম্যান্ডেটরি, এখানে কোনো তরিকা, একটাই তরিকা যে পর্দা আপনাকে মানতে হবে, কিন্তু আপনি ইসলামে নাম ব্যবহার করবেন, পর্দা মানবেন না, তাহলে তো ডাবল। আমার মনে হয় হেলাল ভাই আপনার প্রশ্নটা জবাব দেওয়ার আগে আমাদের যদি অ্যাডভোকেট শিশির মনির যদি আমাদের ঠিক মতো শুনে থাকেন, অ্যাডভোকেট মনির আপনি কি একটু রেসপন্ড করবেন? উনি দুটা বিষয় একদম স্পষ্ট প্রশ্ন করেছেন। এক হচ্ছে যে আপনি যে বলেছেন যে বিবর্তন বা এই পরিবর্তন বা অ্যাডাপশন বা অভিযোজন এটা যে আপনি নেন এটা আসলে ইসলাম মানে কিনা, পর্দা সংক্রান্ত একটা জিনিস ম্যান্ডেটরি কিনা, নাকি আপনাকে ইসলামী নামটা আপনি আর ব্যবহার করতে পারবেন কিনা যখন আপনি এই অ্যাডাপশনের মধ্যে দিয়ে যান বা ইভ্যালুয়েশনের মধ্যে দিয়ে যান। অ্যাডভোকেট শিশির মনির আপনি যদি খুব সংক্ষেপে একটু বলেন। আমরা আপনাকে, আমার মনে হচ্ছে আপনার এই প্রশ্নের উত্তরে আমি বলবো, আমার সম্মানিত বড় ভাই আমাদের আজিজুল বারী হেলাল ভাই, সম্ভবত তিনি ইসলামের বেসিক জুরিসপ্রুডেন্স পড়ার সুযোগ পান নাই, অন্যদিকে ব্যস্ত থাকার কারণে, রাজনৈতিক কারণে অন্যদিকে সময় বেশি চলে গেছে, এই জন্য হয়তো তিনি এই প্রশ্ন উত্থাপন করেছেন। ইসলামিক শরিয়ার যে সোর্স গুলো আছে তার প্রথম সোর্স হলো কোরআন, দ্বিতীয় সোর্স হলো হাদিস, তৃতীয় সোর্স হলো ইজমা, চতুর্থ সোর্স হলো কিয়াস, পঞ্চম সোর্স হলো ইজতিহাদ। ইসলামের এই যে অ্যাডপটিভ টেন্ডেন্সি বা অ্যাডপটিভ মেন্টালিটি বা সার্কামস্টেন্সিয়াল ইন্টারপ্রিটেশন, এটি আসে ইজমা, কিয়াস এবং ইজতিহাদ থেকে। যুগে যুগে যারা মুস্তাহিদ থাকেন, যারা ইজমা এবং কিয়াস করেন, তারা ইসলামের কনটেক্সচুয়াল ইন্টারপ্রিটেশন দিয়ে থাকেন। আর যে বোনের কথা বলা হচ্ছে, তিনি কি ছাত্র শিবিরের সদস্য? তিনি কি ছাত্রী সংস্থার সদস্য? তাহলে তিনি কি পোশাক পরবেন তাকে ছাত্র শিবির বলে দিবে? তিনি কি পোশাক পরবেন তাকে আজিজুল বারী হেলাল ভাই বলে দিবে? আমি আপনার জবাবটা শেষ হইলে আমরা একটু হেলাল ভাইকে শুনতে চাই, কারণ আমরা আপনাকে একটু লম্বা সময় ধরে, এবং এই ক্ষেত্রে এই জন্য আমি বলছি এটা আমি একটু প্রতিবাদ করতে চাই সম্পর্কে। খালেদ ভাই আমাকে একটু বলার সুযোগ দিতে হবে। জি বলেন। যে কথা শিশির মনির যেটা বললো যে ইসলামের প্রাথমিক ধারণা একমাত্র জামাতে ইসলামের ছাত্র শিবির যারা করে তারা জানে, আমি তো তাকে বলি তিনি যেটা বললেন সম্পূর্ণ একটা রং কথা বললেন। আমরা জানি ইসলামের প্রথম সোর্স কোরআন, দ্বিতীয় সোর্স হলো হাদিস, এরপরে যেগুলো আছে ইজমা। আচ্ছা ঠিক আছে, আমরা এই থিওলজিক্যাল ডিবেটে না যাই হেলাল ভাই, আমরা থিওলজিক্যাল ডিবেটে না যাই। থিওলজিক্যাল ডিবেট করলে আমরা সারাক্ষণই অনেক মনে করেন না খালিদ ভাই আমাকে বলতে দিতে হবে। উনি বলেন শিশির মনির যে কথাটা বললো যে ইসলামের প্রাথমিক ধারণা আমাদের মধ্যে নেই, এইটা আমি প্রমাণ করতে হবে যে তিনি কোথায় পেলেন যে ইজমা কিয়াস মানতে আমরা বাধ্য, তিনি কোথায় পেলেন ইজতিহাদ মানতে আমরা বাধ্য, ইজতিহাদ এবং কিয়াসের মধ্যে পার্থক্যটা কোথায় আমি সেটা জানছি। অতএব আমি যেটা বলছি যে ইসলাম আপনার কখনো আপনার পরিবর্তন মেনে নেই কিনা,
এখন আপনি নতুন একটা জিনিস ইনোভেশন করবেন ইসলামে, যে আমি হেলাল ভাই আপনার প্রশ্ন বোঝা গেছে, হেলাল ভাই আপনার প্রশ্ন বোঝা গেছে। এইটা একটু 1 মিনিট একটু অ্যাডভোকেট সাহেব এটা একটু অ্যাড্রেস করুক, আমরা আবার আপনার কাছে আসতেছি। 1 মিনিট একটু বলি যে অ্যাডভোকেট শিশির মনির, আমরা আগেও যে মুস্তাহিদদের কথা কি মানতে আমরা বাধ্য? আপনি যদি 1 মিনিট কথা কি মানতে আমরা বাধ্য? অ্যাডভোকেট মনির, আমরা হাদিস কোরআন মানতে বাধ্য। অ্যাডভোকেট মনির, আমরা যদি ইজতিহাদ বা ইজমা কিয়াস মানতে কি আমরা বাধ্য? না সেই থিওলজিক্যাল, হেলাল ভাই থিওলজিক্যাল ডিবেট করলে আমরা সারাদিন ডিবেট করতে পারবো। শিশির মনির কিভাবে বলে যে আমরা এটা পড়িনি, উনারাই পড়েছে? এই যে ইসলামী ছাত্র শিবির যে একা দাবি করে, হেলাল ভাই এইভাবে করলে কিন্তু এইটা বললে কিন্তু কথা আগায় না। হেলাল ভাই কথা আগায় না। কিন্তু এটা কি বলা ঠিক হবে? এটা কি বলা ঠিক হবে যে ইসলামের প্রাথমিক জ্ঞান আপনার নেই, আমার নেই? না এটা উনারটা উনি বলছেন, এটা উনি সোলেজেন্সি না, এটা কি ঠিক হলো? এটা উনারটা উনি বলছেন, আপনি বলছেন। এখন অ্যাডভোকেট শিশির মনির, আপনি যদি 1 মিনিট একটু বলেন। এটা কি কাইন্ড অফ আন্ডারমাইন না? এটা কি কাইন্ড অফ আন্ডারমাইন না? আচ্ছা ঠিক আছে, আমি এটা মানি যে অ্যাডভোকেট শিশির মনির এটা কাইন্ড অফ আন্ডারমাইন। আপনাকে যদি বলে যে ধর্ম নিয়ে আপনি কিছু জানেন না বা আপনি সুযোগ পান নাই, তো সেটা আমি মানছি। অ্যাডভোকেট শিশির মনির একটু যদি আপনি রেসপন্ড করতেন এই ব্যক্তিগত প্রসঙ্গ বাদ দিয়া, যে আসলে এইটা কোনো পরিবর্তন কিনা জামাতে ইসলামের ক্যাম্পেইনের ক্ষেত্রে, যেটা পুরনো প্রশ্ন ধরে আবার একটা আসতেছে। 1 মিনিট যদি একটু বলতেন, আমরা কথা আগাই আসলে। অ্যাডভোকেট মনির, কি আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি অবশ্যই অবশ্যই অবশ্যই। আপনি যদি একটু মন্তব্য করতেন। জি, পরিবর্তনের এই ধাপটুকুকে যদি অ্যাকসেপ্ট করা না যায়, তাহলে রাষ্ট্র মেকানিজমে এক্সেপশনালিজম কি করে ক্রিয়েট হবে? ওকে, বিএনপি কি তার পথ চলতে গিয়ে যে ধরনের পরিবর্তনের সূচনা করছেন, আর জামায়াত ইসলামী তার বাউন্ডারি এবং পেরিফেরির মধ্য থেকে যদি ইনক্লুসিভনেস এবং ডাইভার্সিটিকে ইনক্লুড করেন, তাহলে হেলাল ভাইদের আপত্তি কেন? ফ্যান্টাস্টিক। আমার মনে হয় অ্যাডভোকেট মনির আপনাকে এখানে আটকায়। ইসলাম ব্যবহার করলে আপত্তি থাকবে, ইসলামের ব্যবহার করেন না, আমরা আপত্তি নেই। ইসলাম ব্যবহার করলে ইসলামকে মানতে হবে। না ইসলামকে মানতে হবে। কোনটা ইসলাম এটাকে আপনি ঠিক করে দিবেন হেলাল ভাই? ইসলাম তো নানা রকম ঠিক করতে পারে না। না এটা ইসলাম তো নানা রকম আছে। আপনি এই কথা থেকে একটু আগান। ইসলাম নানা রকম আছে। ইসলাম নানা রকম আছে, এই কথাটা কি শিশির মনির স্বীকার করে? শিশির মনির ইসলামিক পণ্ডিত, উনি বলেন আপনি কি হেলাল ভাই আপনি আমাকে বলেন, আমি থিওলজিক্যাল তর্কে যেতে চাই না। আপনি কি মনে করেন যে তুরস্ক, মিশর, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এরা অন ইসলামিক দেশ কোনটা? এরা চারটা মডেল অফ ইসলাম। না তারা সবাই ইসলাম, আমি সেটাই বলতেছি। তারা সবাই ইসলাম। তারা তো মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তারা কি মডেলটা কি? ইসলামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মডেল। আমাদের একমাত্র সোর্স কুরআন এবং হাদিস। এইটা আপনি তুরস্ক, রাশিয়া, আফগানিস্তান বা ইরাক এইগুলোকে তো মডেল বলতে পারেন না ইসলামের। এটা কি শিশির মনির মানে? এটা কি ইসলামের মডেল? ইসলামের মডেল একটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এটা মনে হয় না যে ইসলামের মডেল একটাই। কিন্তু হেলাল ভাই যাই হোক, আমি শিশির মনির আমার সাথে যুক্তি কোনটা বাংলাদেশের এই পৃথিবীতে কোনটা? তাহলে আপনি বলেন এই পৃথিবীতে ইসলামের মডেল কোনটা বলেন? একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র রাসূলুল্লাহ। এখন কোনটা? তাহলে এখন পৃথিবীতে ইসলাম একটাই মডেল। এখন পৃথিবীতে ইসলাম নাই। এখন কোথায় আছে? ইসলাম যে মডেল দেখাই দিয়েছেন আমাদের, সেটাই হলো ইসলাম। সেটা এখন কোথায় আছে সেটা বলেন না। এখন কোথায় আছে সেটা বলেন। এখন কোথায় আছে মানে? এই মুহূর্তে কোথায় চলতেছে সেই মডেলে? এই মুহূর্তে পৃথিবীর কোথাও চলছে, যদি আমার চোখে পড়ে তাই বলবো। আমার মনে হয় না যে ইসলামিক মডেল একমাত্র এই পৃথিবীতে কোথাও ইসলামের মডেল চলতেছে না। হয়তো অনেক জায়গা চলতে পারে, কিন্তু আমার চোখে এখনো পড়ছে কিনা আমি জানি না। কিন্তু ওকে ঠিক আছে, আপনার বক্তব্য। ইসলামের মডেল একটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মডেল দেখিয়েছেন, আর কোনো মডেল না। এটা শিশির মনির বলুক যে আর কোনো। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাডভোকেট শিশির মনির কাছে আসবো। আপনি একটু বিএনপির প্রসঙ্গে আসেন, যে বিএনপি কি এখন কার্যত বিভিন্ন কারণে একলা একটা সংগঠনে বা একলা একটা দলে পরিণত হয়েছে কিনা? না, বিএনপি একলা একটা সংগঠনের পরিবর্তন হয়নি। যখন ওরা একটা জোট করেছে, যে 3 দলীয় জোট, যারা 8 দফা আপনার দাবিতে, তা বাংলাদেশে কি 3টা দল মাত্র বলছে যে ইসলামিক সমস্ত দলকে তারা ঐক্যবদ্ধ করবে। আমি কিছুক্ষণ আগে একটা টক শোতে বলেছি যে ইসলামের সমস্ত রাজনৈতিক দল আপনার জামাতে ইসলামের সাথে যে ঐক্যবদ্ধ হবে এমন কোনো গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না। আপনারা যখন এখন আন্দোলনে নেমেছেন, যে
8 দফা দাবির বাস্তবায়নের দাবিতে, তাহলে আপনারা কেন ওই ঐক্যমত কমিশনের সাথে বসছেন? আপনারা রাজপথে আন্দোলন করছেন, আবার ঐক্যমতের কমিশনের সাথে বসছেন, তো হবে না। আর আপনি বলছেন বিএনপি একলা, বিএনপির সাথে তো আপনি দেখছেন যে কতগুলো রাজনৈতিক দল আমাদের সাথে আছে। আমরা যুগপৎ ভাবে আন্দোলন করেছি। জামাত ইসলাম একমাত্র দল আমাদের সাথে যুগপৎ ভাবে আন্দোলন করেছিল আপনার হাসিনা বিরোধী আন্দোলনে, কিন্তু 28শে অক্টোবর আমরা দেখেছি কিভাবে তাদের আন্দোলনটা শেখ হাসিনার প্যাট্রোনাইজে হলো আর আমাদের উপরে ক্র্যাকডাউন হলো, এটা আপনারা দেখেছেন। সুতরাং বিএনপি একা হয়নি, 24-এর গণ অভ্যুত্থানের সকল শক্তি আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা বলছি যে আমরা নির্বাচনী জোট জামাত বাদ দিয়ে সবার সাথেই করতে রাজি আছি আমরা। ওকে, ধন্যবাদ হেলাল ভাই। আমরা একটু দর্শকদের কাছে একটা প্রশ্ন করেছিলাম, সেইটা দর্শকদের জরিপটা একটু আসি। বাংলাদেশের ঐক্যমত্য কমিশনের অভিজ্ঞতা ভবিষ্যতে অন্যান্য দেশও অনুসরণ করবে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক, এই আশাবাদ যথার্থ বলে মনে করেন কিনা? শতকরা 57% দর্শক মনে করছেন যে এটি যথার্থ, বা যারা ভোট দিয়েছেন তারা মনে করছেন এটি যথার্থ। শতকরা 43% মনে করছেন যে এটি যথার্থ না। আমি একটু অ্যাডভোকেট শিশির মনির, আপনার কাছে বিভিন্ন বিষয় নিয়ে আপনি হয়তো একটু মন্তব্য করতে পারবেন, কিন্তু আমরা ক্রিস্প কতগুলি আসলে বিষয় আপনার সামনে আনতে চাই। মানে ক্রিস্প বলবো কিনা জানি না, মানে যেটা আসলে চট করে এটা শোনা যায়, কারণ আপনার আসলে আমাদের শুনতেও একটু কষ্ট হচ্ছে, সেজন্য আমি চট করে এটা বলি। আপনি জানেন যে সম্প্রতি হেফাজত ইসলামী বাংলাদেশের আমির শাহ মহিবুল্লাহ বাবুনগরী এরকম একটি মন্তব্য করেছেন, যে মন্তব্যটা এরকম, আমি তাকে কোট করছি: জামায়াত সরকারে আসতে পারলে কওমি, দেওবন্দি ও সুন্নিয়াত মাদ্রাসার অস্তিত্ব রাখবে না। অনেকেই বলে থাকছেন যে জামায়াতে ইসলামী আসলে যে ধরনের ইসলাম কায়েম করতে চাচ্ছে, বা জামায়াত ইসলামের একটা আলাদা কায়েম করার মতো একটা ইসলাম আছে, এটা যদি আপনি একটু অ্যাড্রেস করেন। এবং জামায়াত ক্ষমতায় আসে যদি, তাইলে গণতন্ত্র চর্চা করবে না শরিয়াত কায়েম করবে? জামায়াত সরকার নেতৃত্বে আসলে নারী অধিকার, নারীর চলন বলন, পোশাক কি হবে, এইটাও যদি আপনি একটু সংক্ষেপে বলেন অ্যাডভোকেট শিশির মনির। এই কওমি, মাদ্রাসা, তাবলিগ জামাত ইত্যাদি নিয়ে জামায়াতের অবস্থান নেতিবাচক বলে অনেকে এটা মনে করে থাকেন। অনেকে মনে করে থাকেন বাংলাদেশে যে একটা ইসলামী রাজনীতি বা ইসলামী গোষ্ঠী একত্র হতে পারলো না, এটার একটা বড় কারণ জামায়াতে ইসলামী। কারণ জামায়াতে ইসলামীর রাজনৈতিক আদর্শ অন্য সবগুলি ইসলামী দলগুলির রাজনৈতিক আদর্শ থেকে আলাদা। জনাব অ্যাডভোকেট শিশির মনির। জি, এখানে একটি কথা শুধু আমি হেলালদের কথার জবাবে আমি বলতে চাই যে ঐকমত্য কমিশনে আমরা আলোচনা করেছি, তাহলে আমরা রাস্তায় গেলাম কেন, আন্দোলন করলাম কেন? তিনি প্রশ্ন করেছেন আন্দোলন করছে কেন। আমি তো মনে করি বিএনপি ঐকমত্য কমিশনে নেগেটিভ রাজনীতি করছে। বিএনপিকে এই নেগেটিভ রাজনীতি থেকে সরে আসতে হবে। এই নেগেটিভ রাজনীতি যদি সরে না আসে, তার ফলশ্রুতিতে দেশে যা হবে তার পূর্ণাঙ্গ দায় দায়িত্ব বিএনপিকেই নিতে হবে। আমি ঐকমত্য কমিশনের একজন সদস্য, আমি সেখানে দিনের পর দিন আলোচনা করে দেখেছি বিএনপি কোনো পজিটিভ কনস্ট্রাকটিভ আলোচনা করতে চায় না। বিএনপির সংস্কার প্রক্রিয়াকে পাশ কাটিয়ে দিতে চায়। বিএনপি সেখানে জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দিয়ে সাংবিধানিক ভিত্তি রচনা করতে চায় না। তাদের আর্গুমেন্ট হলো তারা নতুন করে পার্লামেন্ট নির্বাচনের পরে এগুলো সম্পর্কে আলোচনা করবেন। যখনই ঐকমত্য কমিশনে ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে কথা আসলো, তখনই আমরা দেখতে পেলাম বিএনপির পক্ষ থেকে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তারা নানান আর্গুমেন্ট করছেন। কনস্টিটিউশনালি ভায়াবল যে সমস্ত পদ্ধতি, আমরা সেগুলো বাতিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমরা সেগুলি বলেছি ক্যাটাগরিক্যালি কিভাবে কি করতে হবে। অথচ এই বিএনপি 1977 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে তারা যে বোল্ড স্টেপ নিতে চেয়েছিল, বোল্ড স্টেপ নিয়েছিল, সেখান থেকে তারা কমপ্লিটলি এখন সরে যেতে চাচ্ছে। অর্থাৎ তারা তাদের অতীত সম্পর্কেই এখন কিছুটা বেওয়াকিফ হয়ে গেছে। আমি মনে করি বিএনপির এই রাজনীতি ভুল। বাংলাদেশের কনস্টিটিউশনের যে এনট্রান্সমেন্ট আছে, এই এনট্রান্সমেন্টের পলিটিক্স এর ক্ষেত্রে দিস ইজ এ ডেঞ্জারাস পলিটিক্স ইন মাই ভিউ এন্ড মাই হাম্বল ভিউ অলসো। এই নেগেটিভ পলিটিক্স করলে বাংলাদেশের জেনারেশন জি কতটুকু রিয়াকশন দেখাবে আমি জানি না, সেটা নির্বাচনেই বোঝা যাবে। So my humble request to my senior brother not to engage in negative politics, rather to see proper, constructive, innovative politics. এরপরে আপনার সঙ্গে আমার কথা হলো, অবশ্যই না
জামাত ইসলামী যদি ক্ষমতা এক্সারসাইজ করার সুযোগ পায়, শুধু কওমি দেওবন্দির অস্তিত্বই আমরা প্রোটেকশন দিব না, আমরা প্রত্যেকটা মাইনরিটি গ্রুপ, এথনিক গ্রুপ, সকল ধরনের মাইনরিটি কমিউনিটি যে যেখানে আছেন, যেভাবে আছেন, উই উইল এনশিওর দেয়ার প্রসপার, সিকিউরিটি, ইন্টিগ্রিটি, ইনক্লুসিভনেস এবং তাদের এক্সক্লুসিভ আইডেন্টিটিকে আমরা অবশ্যই সম্মানের দৃষ্টিকোণ থেকে দেখব। দেখবেন আমরা ডাইভার্সিটি এন্ড ইউনিটি এই আর্গুমেন্টকে কত শক্তিশালী ভাবে ইমপ্লিমেন্ট করি। উই অলওয়েজ বিলিভ ইন ডাইভার্সিটি বাট দেয়ার ইজ এ ইউনিটি। এই যে ডাইভার্সিটি একটা নেশনের মধ্যে, পার্বত্য চট্টগ্রামে যারা বসবাস করেন, হিন্দু মুসলিম যারা বসবাস করেন, আমার এলাকা ধরুন গিরাইশাল্লাহ প্রায় 40% মানুষ হিন্দু ধর্মাবলম্বী। আমি বিগত 1 বছর ধরে কাজ করছি কোথায়, আমি আজকে যে বাড়িতে বসে আপনাকে জয়েন করছি, এটিও একটা হিন্দু মাইনরিটি কমিউনিটির বাড়িতে। আমি ইলেকশন ক্যাম্পেইনের পার্ট হিসেবে এই বাড়িতে আজকে রাত্রি যাপন করবে। আমি তো কোনো অসুবিধা দেখছি না কোথায়। দে আর ওয়েলকামিং আস, উই আর ওয়েলকামিং দেম। পরে কওমি বলেন, আলিয়া বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, মহিউদ্দিন ভাই আজকে আমি আমার এই ভাইকে সাক্ষী রেখে বলছি, যদি জামাত ইসলামীকে মানুষ বিশ্বাস করে, দেখবেন ক্রিয়েটিভ পলিটিক্স কাকে বলে। ওকে, উই উইল শো দ্য নেশন হাউ পলিটিক্স ক্যান বি এ ক্রিয়েটিভ পলিটিক্স। আমার মনে হয় যে অ্যাডভোকেট শিশিমণি, আমি শুধু আপনাকে আবার এটা লাইভে শুনতে হচ্ছে সেজন্য ইন্টারেস্টে আমি শুধু দুইটা প্রশ্ন এখানে করে রাখি। মানে এই 1 বছর সময়, মানে 5 আগস্টের পরে এখন 1 বছর 1.5 মাসের মতো সময় পার হয়েছে। এই সময়টুকুতে যদি জামায়াতে ইসলামী ক্ষমতায় থাকতো, তাহলে যে মাজারগুলি ভাঙচুর করা হয়েছে, সেই মাজারগুলি ভাঙচুর করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কি বেশি প্রোটেকশন দেওয়া হতো? কয়েকদিন আগে যে আমরা একজনের কবর গোয়ালন্দে ফরিদপুরে আমরা দেখলাম যে উঁচুতে রাখা হয়েছে বলে কবর থেকে উঠিয়ে লাশ পোড়ানো হয়েছে, সেই ক্ষেত্রে কি জামায়াতে ইসলামীর ভূমিকা থাকতো হচ্ছে ওইখানে যে মানুষগুলি জড়ো হয়েছিলেন তাদেরকে প্রোটেকশন দেওয়া, তাদেরকে রক্ষা করা, নাকি এই কাজটি যাতে না হতে পারে সেটা? এবং আমি আবারও এই প্রশ্ন করতে চাই, আমাদের দর্শকরা আমাকে প্রশ্ন করেন যে শরিয়া আইন হইলে মানে আপনার ভয় কি? শরিয়া, আমার তো কোনো ভয় নাই। আমি শরিয়া আইন বা যে কোনো আইনেরই পক্ষে, বেআইনের বিপক্ষে আমি। তো শরিয়া আইন হইলে আমার কোনো সমস্যাও নাই, ভয়ও নাই। আমি শুধু এটি স্পষ্ট জানতে চাই যে জামাতে ইসলামী ক্ষমতায় আসলে শরিয়া আইন করবে কিনা। 3টা বিষয়। একটা বিষয় হচ্ছে, কিন্তু আমাদের সময় খুব কম, এটা যদি আপনি বলতেন, জামাতে ইসলামী ক্ষমতায় থাকলেই যে মাজার ভাঙা হয়েছে অন্যান্য ধর্মাবলম্বী বা যাদেরকে আমরা কয়েকদিন আগে আমরা দেখেছি যে ঈদে মিলাদুন্নবী নিয়ে 2 পক্ষের মধ্যে একটা, তো এই সব ক্ষেত্রে জামাত ইসলামের ভূমিকাটা কি হতো? বা এই যে উঁচুতে লাশ আছে বলে লাশ কবর থেকে বের করে পোড়ানো হয়েছে, এসব ক্ষেত্রে আসলে জামাত ইসলামের ভূমিকাটা কি থাকতো? জি জি, এই সমস্ত ক্ষেত্রে আপনি দেখতে পাবেন আমরা কোনো আইন হাতে তোলার পক্ষে নই। আমরা কখনো আইনকে হাতে তুলে নেওয়ার পক্ষে কাউকেই আমরা ইন্সপায়ার করি না। উই বিলিভ দিস ইজ অ্যান অফেন্স। কোন মাজার আপনি ভাঙবেন, ইফ ইউ ডু নট হ্যাভ এনি লিগ্যাল স্যাংশন, তাহলে ইউ ক্যানট ডু দিস। রাষ্ট্রীয় মেকানিজম তো কোনো সিটিজেন ইমপ্লিমেন্ট করতে পারবে না। রাষ্ট্রীয় মেকানিজম ইমপ্লিমেন্ট করতে গেলে ল এনফোর্সমেন্ট এজেন্সি ইজ দ্য অনলি বডি যারা নাকি রাষ্ট্রীয় মেকানিজম ইনফোর্স করতে পারে। সেটার জন্য আদালত আছে। কারো যদি কোনো বিবাদ থাকে তাহলে সে আদালতে যাবে। আদালত যদি পার্টিকুলার কোনো রায় দেয়, রায় অনুযায়ী ল এনফোর্সমেন্ট এজেন্সি কাজ করবে। সেই জন্যই দেখবেন আমরা বলেছি আর্টিকেল 116 অফ দ্য কনস্টিটিউশন কে আমরা রেস্টোর করতে চেয়েছি, যেন আমাদের লোয়ার জুডিশিয়ারি, হায়ার জুডিশিয়ারি কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স হয়। বিচার তো আমরা করব না, আমরা তো রাষ্ট্র। যদি তার মানে আপনারা কোনো আইন হাতে তুলে দিবেন না, সেটা পরিষ্কার। এবং সেই ক্ষেত্রে রাষ্ট্রের ক্ষেত্রে সেটি থাকবে। আপনারা শরিয়া আইন প্রবর্তন করবেন কিনা? ক্ষমতায় গেলে এই প্রশ্নটির উত্তর হলো, শরিয়া সম্পর্কে একটা যে ধারণা আছে, এই ধারণাটা আসলে আমাদের দেশে একেবারেই একটা ভুল ধারণা। এই যে আমি জনাব মহিউদ্দিন ভাই আপনার সঙ্গে শিষ্টাচার মেনটেন করে একটি হিন্দু মাইনরিটি কমিউনিটির একজন ভাইয়ের বাসায় থেকে কথা বলছি, দিস ইজ অলসো পার্ট অফ শরিয়া। আমি যে ব্যাংকিং করছি, দিস ইজ অলসো পার্ট অফ শরিয়া।
আমি যে ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটির কথা বলছি, দিস ইজ অলসো পার্ট অফ অবশ্যই। আমি কিন্তু বাংলাদেশে ডেমোক্রেসির কথা বলছি, শিশির মনির আমার কথা শুনুন, শিশির মনির আমার কথা শুনুন, আমি কিন্তু বাংলাদেশে একটা আইনও দেখি না যেটা শরিয়া বিরোধী এখন পর্যন্ত। আমি কিন্তু বাংলাদেশে শরিয়া বিরোধী কোনো আইন দেখি না। তাহলে এখানে যে প্রশ্নটা করা হচ্ছে শরিয়ার 2-3টা বিধানকে নিয়ে, বলা হচ্ছে যে আই ফর আই, বলা হচ্ছে লাইফ ফর লাইফ, এটাকে শরিয়ার একটা। আর নারীদের জন্য যে ভয়টা দেখানো হচ্ছে এটা কমপ্লিটলি দেখবেন আমরা ক্লিয়ার করি কেমন করে। ডাকসু নির্বাচন তার এক্সাম্পল। নারীদের পোশাক, তার আচরণ, তার রাইট টু প্রাইভেসির ক্ষেত্রে আমাদের কোনো বাধা বিপত্তি নাই। উই অলওয়েজ বিলিভ ইন ফ্রিডম। ঢাকা ইউনিভার্সিটিতে বা অন্য যে কোনো ইউনিভার্সিটিতে ছেলেমেয়েরা সহশিক্ষার ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা নাই। এবং দেখবেন ডাকসুতে যারা ইলেক্টেড হয়েছে তারা তো 1 বছরের জন্য হয়েছে, তাই না? 1 বছর তারা কি করে দেখবেন, কি প্রোগ্রাম তারা হাতে নেয়? অনেকে মানে আপনাদেরই সমর্থন করে এরকম অনেক বক্তা অনেক সময় বলে থাকেন যে সহশিক্ষা বা নারী শিক্ষা একসাথে ছেলে পুরুষের সাথে একসাথে করা এটা ঠিক না। এটাতে আপনাদের কোনো মানে এই ব্যাপারগুলি আসলে হয়তো আপনাদেরকে ভবিষ্যতে এটা ক্লিয়ার করতে হবে। অ্যাডভোকেট শিশির মনির, আমরা আসছি আপনার কাছে। আমরা একটু জনাব হেলালের কাছে একটু যেতে চাই। হেলাল ভাই, শিশির মনির একদম স্পষ্ট অভিযোগ করেছেন যে বিএনপি নেগেটিভ রাজনীতি করছে সে, এবং সেই নেগেটিভ রাজনীতির থেকে বেরিয়ে না আসতে পারলে সেইটা আপনাদের জন্য খারাপ হবে। আমার একজন বন্ধু আপনার কাছে প্রশ্ন করেছেন, কোরআন সুন্নাহ মানতেই হবে মুসলিম হলে, তাহলে কি ছাত্রদলে বিএনপিতে কেউ মুসলমান নাই? তাদের মধ্যে আসলে পর্দা পুশিদা ঈমান আকীদা সেটাই বা কতটুকু? আপনি কি নিজেকে মুসলমান মনে করেন কিনা, ইসলামের আদর্শে থাকা একজন মানুষ মনে করেন কিনা? আপনার, যাই হোক, এটা আপনি উত্তর দিলে দিতে পারেন, না দিতে পারলে আমি একজন গর্বিত মুসলমান। হ্যাঁ, প্রথম বক্তব্য হলো আমি একজন গর্বিত মুসলমান। হ্যাঁ, কিন্তু এবং আমি যে রাজনীতিটা করি সেই রাজনীতির আগে আমি ইসলামের এই ভাষাটা ব্যবহার করছি না। অর্থাৎ ইসলামকে আমি এক্সপ্লয়েট করে আমি রাজনৈতিক বা অন্য কোনো বেনিফিট নিতে চাচ্ছি না। ইসলামের সাথে আপনার পলিটিক্যাল স্বার্থে ইসলামের বিভিন্ন আকীদাকে কম্প্রোমাইজও করতে চাচ্ছি না। ইসলামের একমাত্র সোর্স কোরআন সুন্নাহ আমি অবশ্যই মানি এবং সেইভাবে মেনে চলার জন্য চেষ্টা করি। ভুল ত্রুটি আমার হয়, কিন্তু আমি ইসলামকে এক্সপ্লয়েট করি না। এখন বক্তব্য যে বিএনপির নাকি ভুল রাজনীতি, তাহলে শিশির মনির, আপনার তো বিএনপির কি কি করা উচিত এ ব্যাপারে একটা নির্দেশনামা দেওয়া উচিত। যেমন আপনি ইসলামের সোল এজেন্ট হলেন, যে ইসলাম কিভাবে শরিয়া ইমপ্লিমেন্ট হবে, কোনটা ইসলাম না। আপনারা যে নেগেটিভ পলিটিক্সটা করলেন, দেখেন যে আপনি জুলাই মুভমেন্টটা হলো, জুলাই মুভমেন্টটা গভর্নমেন্টকে সরিয়ে দেওয়ার জন্য, নট টু ডিস্ট্রয় দ্য কনস্টিটিউশন। এই আমাদের জুলাই মুভমেন্ট কি কনস্টিটিউশনকে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য হয়েছিল? নট টু ক্রিয়েট এনি নিউ কনস্টিটিউশন। নতুন কোন সংবিধান তৈরি করার জন্য কি জুলাই মুভমেন্ট হলো? তাহলে আপনারা ভুল রাজনীতিটা করলেন কি, যে জুলাই মুভমেন্ট কি আপনারা বলছেন নতুন একটা। কিন্তু আমি যদি অন্যভাবে প্রশ্ন করি হেলাল ভাই, জুলাই মুভমেন্ট কি আসলে কনস্টিটিউশনটাকে আপহোল্ড করার জন্য হয়েছিল? জুলাই মুভমেন্টটা হয়েছিল টু অল্টার দ্য গভর্নমেন্ট, টু অল্টার দ্য ফ্যাসিজম, নট টু সাবস্টিটিউট দ্য কনস্টিটিউশন, নট টু ক্রিয়েট এ নিউ কনস্টিটিউশন। এবং এরকম কোন ম্যান্ডেট যখন অনগোয়িং জুলাই অভ্যুত্থান যখন চলে, তখন এরকম কোন ম্যান্ডেটও আপনার ছিল না যে আপনি একটা নতুন কনস্টিটিউশন তৈরি করবেন। আরেকটা কথা, আপনারা এখন বলছেন যে এই সরকারের বৈধতা নিয়ে অনেক কথা বলছেন। আপনারা যদি আজকে এই সরকারকে অবৈধ বলেন, তাহলে কি হাসিনার পালে বাতাস দিচ্ছেন না? আপনারা ভুল রাজনীতি করছেন না? ফ্যাসিবাদ যেখানে কলকাতার থেকে বলছে যে ডক্টর ইউনূসের নেতৃত্বে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না, সেই একই বয়ান আপনারা রাজপথে যায় দিচ্ছেন যে পিআর না হলে নির্বাচন হতে দেওয়া হবে না, বিভিন্ন দাবি দেওয়া না মানলে নির্বাচন হতে দেওয়া হবে না। তাহলে হাসিনার যে বয়ান যে ইউনূসের নেতৃত্বে নির্বাচন হবে না, সেই একই কথা বলছেন। এখন আবার বলছেন তত্ত্বাবধায়ক সরকারের কোশ্চেন করছেন। আপনি একবার ভাবুন, যদি তত্ত্বাবধায়ক সরকারকে আবার গঠন করতে হয়, বাংলাদেশ কি ভয়াবহ পরিস্থিতির মধ্যে যাবে। অতএব আপনারা অতীতে যে ভুল রাজনীতি করেছেন, এখনো সেই ভুল রাজনীতি করছেন। আপনারা অতীতে বহুবার ভুল রাজনীতি করেছেন, আমি এগুলো রেফারেন্স দিচ্ছি, এখন আবার সেই ভুল রাজনীতি করছেন। জামাত ইসলামের রাজনীতিটা আমরা একপাশে সরায় রাখি, কিন্তু বিএনপি বাংলাদেশের
সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে বিএনপিরই সবচেয়ে বেশি, তৃণমূলের সবচেয়ে বেশি সমর্থক আছে, সবচেয়ে বেশি লোক আছে, সেইটা আসলে আমরা অনেকেই বুঝি। কিন্তু বিএনপি যে ক্ষমতায় আসার আগেই বিভিন্ন স্থানে ক্ষমতার যে তেজ, সেই তেজ দেখানো শুরু করেছে। সেই দুর্নীতির জায়গা থেকে স্পেশালি যেগুলিতে আসলে হুমকি ধাপকি চাঁদাবাজি সেগুলি করা যায়, সেগুলির ক্ষেত্রে যে মানে ভূমিকা রাখতেছে, আমরা কেমনে জনগণ হিসাবে, বাংলাদেশে ভোটার হিসেবে এইটা আমরা মনে করব যে বিএনপি একটা ছোটদের আওয়ামী লীগ হইতে যাচ্ছে না? এইটা একটা আপনার একটা ন্যারেটিভ আপনি বলছেন, বা জনগণ মনে যদি থাকে সেই পারসেপশনটাকে আমরা আপনার মোকাবিলা করবো। কিন্তু আমার বক্তব্য, জামাতে ইসলাম বাংলাদেশ খুব সুকৌশলে, কারণ ক্যামোফ্লেজের রাজনীতিতে তাদের থেকে পায়োনিয়ার আর কেউ নেই। এই যে বাংলাদেশের সফট পাওয়ার যেগুলো আছে, আমি সফট পাওয়ার বলতে বোঝাচ্ছি ব্যুরোক্রেসি, আমি সফট পাওয়ার বলে বোঝাচ্ছি ল এনফোর্সিং এজেন্সিস এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন, বিভিন্ন কনস্টিটিউশন, বিভিন্ন আপনার অফিস আদালত, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার, এইগুলোকে যেভাবে তারা প্রাধান্য দিয়েছে খুব সুকৌশলে, এই ব্যাপারে পুলিশ প্রশাসন তাকে এবং প্রশাসনের বিভিন্ন জায়গাতে তারা হেল্পও পেয়েছে। এইখানে যে চাঁদাবাজি, এইখানে যে দস্যুতা, এইখানের ফলে তাদের যে প্রাধান্য তৈরি হয়েছে, এইটা কিন্তু আপনি বলছেন না। যে বাংলাদেশে দেখেন আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা হয়েছে, এই মামলাগুলো দেওয়ার উচিত ছিল পুলিশের। পুলিশ এই মামলাগুলো না দিয়ে জনগণকে আহ্বান করছে আপনারা মামলা দেন। এবং জামাতে ইসলাম এইখানে বলছে যে অন্য রাজনৈতিক দলকে যে আওয়ামী লীগকে ঠেকাতে হবে, কিন্তু গোপনে গোপনে আমাদের মির্জা আব্বাস যে কথাটা সুন্দর করে বলেছে, গোপনে গোপনে আওয়ামী লীগের সাথে ব্যালেন্স করছে তাদের জনপ্রিয়তা, তাদের ভোট বাড়ানোর জন্য বা তাদের শক্তি বাড়ানোর জন্য। এই যে কৌশলটা অবলম্বন করেছে, যে আপনার প্রশাসনের থেকে, ল এনফোর্সিং এজেন্সি থেকে, বিভিন্ন স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার কমিটিতে তারা সুকৌশলে ঢুকে গেছে, ঢুকে যায় সেখান থেকে প্রচার করছে বিএনপি চাঁদাবাজি করেছে, অমুক করেছে, তমুক করেছে, জামাত ইসলামও তো চাঁদাবাজি করেছে। এই কথাগুলো বলা হচ্ছে না। বিএনপি চাঁদাবাজি করতেছে না আসলে। হেলাল ভাই, বিএনপি চাঁদাবাজি করতেছে না আসলে। আমরা কি অস্বীকার করেছি? অস্বীকার করেছি। আমরা সেই ব্যাপারে স্টেপ নিয়েছি। আমরা এটাকে ডিনাই করছি না, আমরা এটাকে আপনার কগনিজেন্সে নিচ্ছি। কিন্তু জামাত ইসলাম টোটালি ডিনাই করছে, এবং তারা যে সফট পাওয়ার গ্রুপে বসে আছে, এইটা যে আপনার এইখান থেকে যে ক্ষমতা তারা দেখাচ্ছে তৃণমূল লেভেলে, আমরা যারা তৃণমূলের রাজনীতি করি আমরা দেখছি যে আওয়ামী লীগের সাথে কিভাবে এক্সপ্লয়েট করছে। হেলাল ভাই, আপনার বক্তব্য পরিষ্কার। আমি একটু অ্যাডভোকেট শিশির মনির কাছে যেতে চাই। অ্যাডভোকেট শিশির মনির, আপনি তো হেলাল ভাইকে শুনলেনি, আমরা কিন্তু আজকে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনামের ক্ষেত্রে। সেটাতে বলেছে যে জামায়াত যে জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি ও পিআর পদ্ধতির নির্বাচনের দাবিতে আন্দোলনে নামতে যাচ্ছে, তার মধ্যে জামায়াত ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। জামায়াত যুগপত কর্মসূচিতে ইসলামী আন্দোলন খেলাফত মজলিসকে পেলেও শেষ দিকে এসে সরে গেল এনসিপি, গণ অধিকার ও এবি পার্টি। এটা একটা ধাক্কা কিনা? কেউ কেউ প্রশ্ন করছে জামায়াতে ইসলামী ইসলাম বলতে বুঝে তাদের কাস্টমাইজ করা ইসলাম, জামায়াতে ইসলামী ইসলাম বলতে বুঝে হচ্ছে জনাব মওদুদির প্রচার করা ইসলাম, যেটার সাথে মূল ইসলামের সংস্রব আসলে কম, এবং সেইটা মাধ্যমে জামায়াত আসলে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। আপনি যদি একটু রেসপন্ড করেন জনাব শিশির মনির। জি, আমি প্রথম রেসপন্স করব। আমার ভাই বলেছেন যে আমার বলে দেওয়া উচিত বিএনপির কি করা উচিত, এরকম লিস্ট দেওয়া উচিত। লিস্ট তো দিয়েছি আমরা, এই লিস্টে তো ঐকমত্য কমিশনে অ্যাকসেপ্টেড হয়েছে। আমরা সকলে মিলেই তো বলেছিলাম যে আমাদের সকলের কি কি করা উচিত, এবং কি কি করা উচিতের উপর ভিত্তি করে একটা জুলাই সনদ প্রস্তুত হয়েছিল। যখন বাস্তবায়নের প্রশ্ন আসলো, তখন বিএনপি কেন তা শুরু করলো, এটা আমাদের কাছে রহস্যজনক মনে হয়। কি বুঝে শুরু করেছে, না বুঝে শুরু করেছে, নাকি বেশি বুঝে শুরু করেছে? এই প্রশ্নটি আমি ঐকমত্য কমিশনের আর্গুমেন্টে বারবার উপস্থাপন করেছি যে নো, বিএনপি ইমপ্লিমেন্টেশন করার ক্ষেত্রে পিছপা কেন? ঐকমত্য তো হয়েছে, তালিকা তো ঠিক হয়ে গেছে। অ্যাডভোকেট শিশির মনির, আমি একটা প্রশ্ন করতে চাই। নিম্নকক্ষের পিআর এর প্রশ্ন তো কোনো আলাপেই ছিল না, আপনারা এটা ইনভেন্ট করলেন, বিভিন্ন জায়গায় বলতে থাকলেন, এটা নিয়ে এখন একটা আন্দোলন করবেন। এটা কেন? আমি একটু অ্যাডভোকেট শিশির মনির কাছে জানতে চাই, এটা কেন, মানে হঠাৎ করে এই নিম্নকক্ষের পিআরটা কেন আসলো? আমি জবাব দিচ্ছি আপনাকে। জি, আপনি দেখেন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব কিন্তু প্রথম বিএনপি তুলেছিল।
ঐকমত্য কমিশনে যখন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব উঠেছে, তখন ঐকমত্য কমিশন বলল একটা উচ্চ কক্ষ হবে যার সদস্য সংখ্যা হবে 105 জন, আর একটা নিম্ন কক্ষ হবে। উচ্চ কক্ষ হবে পিআর সিস্টেম, আর নিম্ন কক্ষ হবে আগের মতোই। তো সেখানে উচ্চ কক্ষ যখন পিআর সিস্টেমের কথা আসলো, তখন বিএনপি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে এগ্রি করলো, কিন্তু উচ্চ কক্ষে যখন পিআর এর প্রশ্ন আসলো, তারা তার নোট অফ ডিসেন্ট দিল। তারা বলল উচ্চ কক্ষেও তারা এই পিআর সিস্টেম মানতে রাজি না। সকলেই একমত হলো এক্সেপ্ট বিএনপি উচ্চ কক্ষের পিআর সিস্টেম নিয়ে। দেখুন যে উচ্চ কক্ষ নিম্ন কক্ষের প্রস্তাব তারা দিয়েছে, সেখান থেকেই তারা পিআর সিস্টেমে আর যেতে চায় না, অথচ ঐকমত্য কমিশন রুলিং দিয়ে দিল। রুলিং দিয়ে বলল যে 105 জনের মধ্যে 100 জন হবেন পিআর সিস্টেমে, আর 5 জন প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিবেন। আমরা সকলে এগ্রি করে গেলাম। আমি কেন বলছি বিএনপি নেগেটিভ রাজনীতি করছে, সেই এগ্রিমেন্ট থেকেও কিন্তু বিএনপি সরে গেছে। আরেকটা ইন্টারেস্টিং বিষয় এখানে দেখেন, এগেইনস্ট দ্য গভর্নমেন্ট। আমি বিএনপির ব্যাপারটা বুঝতে পারি অ্যাডভোকেট শিশির মনির, আমি অ্যাডভোকেট শিশির মনির, আমি বিএনপির ব্যাপারটা বুঝতে পারি। আপনি তো আমাকে জামাতে ইসলামের ব্যাপারটা বুঝায় বলেন তো। জামাতে ইসলামী কিন্তু নিম্নকক্ষে পিআর এর কথা বলে নাই। এখন বিএনপি যেহেতু উচ্চকক্ষে পিআর এর ব্যাপারে একটু তালবাহানা করলো, সেজন্য আপনারা নিম্নকক্ষেও পিআর চাইতে শুরু করলেন এবং এইটারেও সব আলোচনার মধ্যে নিয়ে আসতে থাকলেন। এটা কারণটা কি? উচ্চকক্ষের পিআর এর ব্যাপারে শুধু তালবাহানা করে নাই, এখানে মূল ইস্যু কিন্তু মহিউদ্দিন ভাই ভিন্ন। কি সেটা? জুলাই সনদটা নিশ্চয়ই আপনি পড়েছেন, সর্বশেষ আপডেটেডটা। জি, পড়লে দেখবেন এখানে যে কয়টা পয়েন্টে একমত হয়েছে, তার মধ্যে একটা ছিল 10 বছরের বেশি কেউ প্রাইম মিনিস্টার হতে পারবে না। হ্যাঁ। আরেকটা ছিল হলো যিনি দলের প্রধান হবেন তিনি হাউসের প্রাইম মিনিস্টার হতে পারবেন না। তারপরে একটা ছিল উচ্চকক্ষ নিম্ন কক্ষ হবে, উচ্চকক্ষে পিআর হবে, নিম্ন কক্ষে পিআর হবে না। তার মধ্যে একটা ছিল ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে, আর বিএনপির মধ্যে কোনটা মানে নাই? বিএনপির মধ্যে কোনটা মানে নাই? বিএনপির মধ্যে কোনটা মানতেছে? দেখুন একটাও তারা এখন ইমপ্লিমেন্ট করতে চায় না। তারা বলে যে এইভাবে তারা নতুন নির্বাচন হবে, পার্লামেন্ট হবে, এই নির্বাচন আগে এটা ইমপ্লিমেন্ট কেমনে করবে অ্যাডভোকেট শিশির মনির? এই নির্বাচন আগে এটা ইমপ্লিমেন্ট করবে কেমনে? আপনি আমারে বলেন না, এটা মাঠে বলা সহজ। এই নির্বাচন আগে এটা কেমনে করবে? আপনি কিন্তু আপনার 100 বক্তৃতা আমি শুনি, সেটার মধ্যে আপনি বলেন আমি জানুয়ারি মাসেও ইলেকশন চাই। জানুয়ারিতে না, 2028 এর জানুয়ারিতে ইলেকশন করলো, এর একটা ইমপ্লিমেন্ট করলো আপনি করতে পারবেন। আপনি আমার টাইমলাইন দেখান সব করে। আমি আপনাকে টাইমলাইন দিয়ে দিচ্ছি, প্লিজ নোট মাই টাইমলাইন। হ্যাঁ, যে আমি নোট করতেছি। যেভাবে please note down. I request you to note down as a senior brother. I request you to note down my points. I'm noting down. I'm following your suit. The first point, ঐক্যমত্য কমিশনের ইমপ্লিমেন্টেশনের বৈঠকে 6টা প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। সর্বশেষ সেখানে প্রধান উপদেষ্টাও হাজির ছিলেন। ফার্স্ট প্রস্তাব ছিল, যেদিন আমাদের সঙ্গে প্রথম ঐক্যমত্য কমিশন ইন্ডিভিজুয়ালি আলাপ করে, সেপারেট পলিটিক্যাল পার্টির সঙ্গে প্রথম কথা বলে, এটি আজ থেকে প্রায় 7 মাস আগে, সেইখানে তারা 6টা অপশন দিয়েছিলেন যে এই ইমপ্লিমেন্টেশনটা হবে নির্বাচনের আগে রেফারেন্ডামের মাধ্যমে, অথবা হবে একটি বিশেষ সাংবিধানিক আদেশ জারি করে, অথবা হবে একটি প্রক্লেমেশনের মাধ্যমে, অথবা হবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠনের মাধ্যমে, অথবা হবে নতুন সংসদ আসার পরে সংসদের মাধ্যমে। এই 6টা প্রপোজাল নিয়ে আলাপ করে সর্বশেষ এই 6টার মধ্যে কে কোনটার পক্ষে আছেন আমাদেরকে প্রস্তাব পাঠানো হয়, আমরা জবাব দেই। আমরা বলেছি যেহেতু যে জিনিসগুলোতে আমরা এগ্রি করলাম, এখানে বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন চেঞ্জ করার মতো কিছু প্রপোজাল আছে, আমরা এগ্রি করেছি। সেই জন্য আমরা বলেছিলাম বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন সংবিধান অ্যামেন্ড করে পরিবর্তন করা যায় না। এটা করার 2টো রাস্তা আছে। তার মধ্যে প্রধানতম গুরুত্বপূর্ণ রাস্তা হলো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করে যখন এটা করা হয় তখন বেসিক স্ট্রাকচার ক্যান বি অল্টার্ড। একটা প্রপোজাল আছে ওখানে যে হাইকোর্টের 6টা বিভাগ আবার বিভাগে চলে যাবে। আপনি জানেন হাইকোর্টের 6টা বিভাগ হয়েছিল, 8th অ্যামেন্ডমেন্ট মামলায় সেটা আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার হয়েছে। ঐকমত্য কমিশনে ডিক্লেয়ার করা হয়েছে ডিসেন্ট্রালাইজেশন অফ হায়ার জুডিশিয়ারি, যেখানে 6টা আবার নিজ নিজ বিভাগে চলে যাবে। শিশির মনির, এই ব্যাপারগুলো আমি মোটামুটি জানি। এখন ঘটনা হইতেছে যে আপনি 6টা প্রস্তাব দিচ্ছেন, সেই 6টা প্রস্তাবের মধ্যে বিশেষ সাংবিধানিক একটা জিনিস আছে যে বিশেষ সাংবিধানিক পরিবর্তন আপনি এটা করবেন কিনা। আপনি এখন তো একটা গণঅভ্যুত্থান হয়ে যাওয়ার পরে এই সংবিধানের মাধ্যমে উপদেষ্টারা আছে না 106 এর মাধ্যমে আছে, এগুলি নিয়ে তর্ক করে তো তর্কের শেষ নাই। এখন ঘটনা হইতেছে যদি আমরা একটা ইলেকশন চাই, আপনারা কি এই দাবি করতেছেন যে প্রথমে একটা গণপরিষদ নির্বাচন কইরা তারপরে সংবিধানরে নতুন করে রাইখা নতুন করে আইনা তারপরে আবার একটা ইলেকশন করতে? এইটাই আমি বুঝতেছি। কিন্তু আমার কথা হইল, আপনারা যদি আসলে
মানে বা একটা রেফারেন্ডাম দিয়া ওইটার মধ্যে হা না ভোটের মধ্যে কে জিতলো কে হারলো এটা কইরা আপনারা এটা চাইতেছেন যে আপনারা হয় গণপরিষদ নির্বাচন করবেন নাহলে রেফারেন্ডাম করবেন? আমার কথা হইলো যে ভাই এইটা একটা জাতীয় সংসদ নির্বাচন দেন, জামাতে ইসলামী বিএনপি তারা তাদের জনগণের রায় প্রত্যক্ষভাবে পরীক্ষা করুক। এটা আমি আপনি সবাই জানি যে গণভোটের মাধ্যমে আসলে প্রত্যক্ষ পরোক্ষভাবে রায় পরীক্ষা করা যায় না। আপনারা ক্ষমতায় আসেন, আপনারা এগুলো ইমপ্লিমেন্ট করেন। বিএনপি তো এইটাই কইতেছে যে আপনারা তো ক্ষমতায় আসবেন, ক্ষমতায় সেগুলো ইমপ্লিমেন্ট করেন, অসুবিধাটা কি? আপনারা কিন্তু বিএনপির উপরে এটা চাপাইতেছেন এইটা বইলা যে বিএনপি ক্ষমতায় আসবে এবং আসলে এটা করবে না। জবাব দেওয়ার সুযোগ দেন। জি বলেন বলেন। জবাব দেওয়ার সুযোগ দেন। জি বলেন। দেখুন গণ অভ্যুত্থানে কি ঘটেছে। বিএনপি তো মার্শাল ল দিয়ে সংবিধান পরিবর্তন করে নাই। মার্শাল ল প্রক্লেমেশন নাম্বার 1 1977 এর মাধ্যমে বিএনপি সংবিধান পরিবর্তন করে নাই, সংবিধানের মূলনীতি পরিবর্তন করে নাই, অ্যাবসলিউট ফেইথ ইন ট্রাস্ট ইন দ্য অলমাইটি আল্লাহ যোগ করে নাই, মিনিং সোশ্যাল ইকোনমিক জাস্টিস যোগ করে নাই। কোথায় করেছিল সেটা? কোন পার্লামেন্টে? আজকে কেন এই কথা বলছেন? কারণ তারা গণ অভ্যুত্থানের যে শক্তি, এই শক্তিকে তারা ঐতিহাসিকভাবে সাংবিধানিকীকরণ করতে চান না। এখানেই তাদের রাজনীতি। আমি সেটাকেই বলছি ভুল রাজনীতি। 106-এর আপনি বিশ্বাস করেন এটা? 106-এর গভর্নমেন্ট এটা? 106-এর গভর্নমেন্ট যদি হয়, দেখেন তো বাংলাদেশের সংবিধানে প্রধান উপদেষ্টা শপথ বলতে কিছু আছে কিনা? না 106 দিয়ে এটা সুপ্রিম কোর্ট রেটিফাই করছে। আমি একটু পর্যন্ত মাইনা নিব, আমি উকিলি তর্কে যাব না। আমি বলবো চিফ জাস্টিস এবং তার ব্রাদাররা বৈশা বলছে যে এটা পারে, আমি ধরে নিছি এটা পারে। কারণ সকল কিছুই তো পারসেপশন। আমাকে এটা ধৈর্য নিতে হয়েছে যে এটা পারে। এখন সংবিধানে নাই প্রধান উপদেষ্টা, এখন আমার কাছে আমি এখন প্রধান উপদেষ্টা বসাবো, আমি এখন চিফ জাস্টিসের কাছে গেছি, ও আর ওর ব্রাদাররা মিলা কইছে তুমি এটা পারো, এখন আমি ওইটারও কোশ্চেন করবো, কই গিয়ে ঠেকবো তারপরে গিয়ে আমি? এটাই তো ভুল রাজনীতি। এই ভুল রাজনীতিকেই তো বিএনপি নিয়ে গেছে দেশকে। এই 106-কে করার ক্ষেত্রে তারাই তো অ্যাডভাইস করেছে। যদি তারা এখন কেন সেটা রেকটিফাই করতে চায় না? এখন কেন গণ অভ্যুত্থানের এই গভর্নমেন্টের মূল শক্তি তো পিপলস উইলকে তারা রিকগনাইজ করতে চাচ্ছে না। ভাই বলেন এই যে 2026 সালে আমার একটু সুযোগ দিলে ফেব্রুয়ারি, আচ্ছা আপনি শেষ করলে আমি একটু কই, আপনি সুযোগ দিলে আমি একটু কই। আপনি যে 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনের কথা বলা হচ্ছে। 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনের আইন কোথায় পেল তারা? আমি আপনার আইন দেখাই, দাঁড়ান। আপনার তো আমার আসলে আমি আপনার আইন দেখাই, আমি আপনার বলি। আপনি মার্শাল লর উদাহরণ দিলেন, 1977 সালের প্রক্লেমেশনের কথা আপনি কইলেন। বাংলাদেশে যদি এখন একটা মার্শাল ল হইতো যেখানে কনস্টিটিউশন সাসপেন্ড করা যায়, কনস্টিটিউশন সাসপেন্ড রাখা যায়, তারপরে যেমন ইচ্ছা এটাকে আমি পরিবর্তন করে পরে ভূতাপেক্ষ আমি এটা চেঞ্জ করতে পারি, সেইটা কিন্তু হয়তো আরেকটা সিনারিও। এখন বাংলাদেশে কিন্তু আসলে মার্শাল ল বা যেই লতে আমি আমার সংবিধান সাসপেন্ডেড রাখছি, ওইটা কিন্তু আমি করি নাই। কেন করি না? এটা জামাতে ইসলামের দোষ নাকি বিএনপির দোষ নাকি ইউনূস সাহেবের দোষ নাকি ওয়াকার সাহেবের দোষ? এটা ইতিহাস ঠিক করবে পরে। আমি জানি না এটা কার দোষ বা গুণ, না ফরহাদ মাজার ভাইয়ের দোষ। আমি যেটা কইতে চাই সেটা আমি বলেন। এখন আপনি তো কনস্টিটিউশন সাসপেন্ডেড রাখেন নাই ভাই। এখন আপনি যখন কনস্টিটিউশন সাসপেন্ডেড রাখেন নাই, আপনার যখন একটা মার্শাল ল নাই, আপনি প্রতিদিনের কাজকর্ম আপনি কি দিয়া চলবেন? আপনি যে আমার নামে মামলা করবেন আমি আপনাকে খুন করছি, এটা আপনি কি দিয়া করবেন? আপনার যদি এখন সংবিধান 1 মিনিটের জন্য সাসপেন্ডেড থাকে, কি করবেন আপনি আমারে বলেন? আপনাকে তো একটা ভান কইরেই যাইতে হবে যে না আমার এটা সংবিধান আছে। তাহলে আপনাকে শুনেন, তাহলে আমার প্রশ্নের আনসার শুনেন। বলেন। তাহলে আপনি আমাদের কনস্টিটিউশনাল জার্নির পার্টগুলো সম্পর্কে আমি ধরে নিচ্ছি আপনি 100% ওয়াকিবহাল। আপনি বাংলাদেশের সংবিধানের 153টা ওয়াকিবহাল। আমি ধরে নিচ্ছি 100% because you are my senior brother happen to be the legal career. 153 কনস্টিটিউশনাল প্রভিশনের মধ্যে একটু কনস্টিটিউশনটা খুলে একবার বসেন, আমরা বারবার বসেছি। 57টা অনুচ্ছেদ ইতোমধ্যে অ্যাব্রোগেটেড হয়ে গেছে বাই ওয়ে অফ অ্যাকশন অফ দি স্টেট এন্ড বাই দি মাস মুভমেন্ট। জনগণের পাওয়ারকে রিকগনাইজ করা ছাড়া আগামীতে বিএনপি কেন সকল রাজনৈতিক দলের সামনে জনগণের কনস্টিটিউয়েন্ট পাওয়ারকে রিকগনাইজ করা ছাড়া বাকি যত আর্গুমেন্ট করা হবে সবই গুজামিলের আর্গুমেন্ট। যদি এই গুজামিলটা রেখে সামনের দিকে অগ্রসর করা হয়, আমাদের কনসার্নটা দেখেন ভাই, আমাদের কনসার্নটা not to create any obstacle in holding general elections. আমাদের কনসার্ন হলো আমরা জানুয়ারিতে নির্বাচন চাই, আমরা ডিসেম্বরে নির্বাচন চাই, আমরা ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন চাই, আমরা 48 ঘন্টার ভিতরে
এই কমপ্লেক্সিটি দূর করে ফেলা সম্ভব। এই কমপ্লেক্সিটি আগামী 72 ঘন্টার ভিতরে দূর করে ফেলা সম্ভব। 72 ঘন্টার ভিতরে দূর করেন, কেমনে এটা একটু বলেন তো, এটা প্রবলেম সলভ, লেটস প্রসিড ফার্দার। হোয়ার ইজ দি প্রবলেম? ফার্দার প্রসিড বলতে যে মানে আমরা কি এখন কনস্টিটিউশনটাকে উইথেল রাখবো, কি করব এখন? কিছুই করবেন না, আপনি কনস্টিটিউশনের অতীতে যা করেছেন তাই করবেন। হ্যাঁ, আপনি সফার প্র্যাকটিকেবল জুলাই সনদের যে কয়টা বিধানের সঙ্গে সংবিধান সাংঘর্ষিক আছে, এই কটা বিধানের উপর জুলাই সনদকে সুপ্রিমেসি দিবেন। দ্যাট ইজ ডান। দিস ইজ দ্য ওয়ে উই হ্যাভ ডান। সেটা তো অ্যাডভোকেট এটা সিসি কোন মনির, কথা? এটা তো অলরেডি আপনি বলছেন 57টা অনুচ্ছেদ অলরেডি লঙ্ঘিত হয়ে গেছে। এই 57টা অনুচ্ছেদ আপনাকে, আপনি কিছু করেন আর না করেন, এখন যদি আপনি চুপ করে বইসাও থাকেন, আপনাকে এটা রেটিফাই করতে হবে। কিন্তু আসলে না করলে আপনার ঝামেলা আছে, আজকে না হোক 20 বছর 25 বছর 30 বছর পর আপনার ঝামেলা আছে। আপনি তো এটা করবেনই, কিন্তু এইটা করার ক্ষেত্রে কোন ওয়েতে এটা করা হবে, কেমনে এইটার মধ্যে থেকে এটা করবে। বিএনপিও কিন্তু বড় ঝামেলায় পড়বে, বিএনপি কিন্তু সুখে থাকবে তা না, সবাই ঝামেলায় পড়বো আমরা, মানে এই 57 অনুচ্ছেদের মধ্যে সবাই ঝামেলায় পড়বে। একটা আমি এই জন্য বলছিলাম ভাই, আমি এই জন্য বলছিলাম যে নেগেটিভ রাজনীতি থেকে বের হয়ে আসলে যে দুইটা তিনটা ওয়ের কথা বলা হচ্ছিল, একটা ছিল রেফারেন্ডাম আর একটা ছিল স্পেশাল কনস্টিটিউশনাল আদেশ। এর মাধ্যমে সবাই ঐক্যমত্য হয়ে এটা যা হয়ে গেলে could have been solved আমি within কিন্তু 48 আমি hours. কিন্তু অ্যাডভোকেট মনির, আপনার সঙ্গে আমার আসলে আলাদা করে বসতে হবে। আমি কিন্তু বুঝতেছি না আর্গুমেন্টটা কথা, কারণ বিএনপিও তো এইটা নিয়ে ঝামেলায় পড়বে, বিএনপিকে এটা রেটিফাই করতেই হবে। বিএনপি তো এটা নিয়ে বসে থাকতে পারবে না। সংবিধানের মধ্যে তারা চায় না। তারা ভেরি কেন মাচ এই- আমি এই আর ঝামেলাটা আপনি তারা মাথায় সত্যি সত্যি নিচ্ছে একই কেন? পৃষ্ঠায়। আমিও মনে করি 57টা অনুচ্ছেদের 57টা এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর অনুচ্ছেদ, মানে শেখ হাসিনা শেষ দিকে যে সংবিধানটা এমন জায়গায় নিয়ে গেছে, এর জন্য এক একজনের 7বার 8বার করে ফাঁসি হবে। এখন এই জায়গাগুলি তো সবগুলি ঠিক করতে হবে। বিএনপি তো এটা দ্বিমত করে নাই ভাই, আপনি কোথায় দ্বিমত পাই না? আমি তো পাই নাই যে দ্বিমত করছে। করছে তো, দ্বিমত তো করছেন। কোনটা? সর্বশেষ শেষে ওই দিন দেখলাম হঠাৎ করে বলতেছেন ঠিক আছে সনদের প্রাধান্য দেওয়া যাবে কি যাবে না, এই ব্যাপারে আমরা আরেকটা 106 প্রেসিডেন্টের মাধ্যমে আমরা মাননীয় প্রধান বিচারপতির কাছে আরেকটা অ্যাডভাইজারি অপিনিয়ন পাঠাই। আবার মাথায় বিএনপির আর্গুমেন্ট হলো উই আর উইদিন দি কনস্টিটিউশন, কিন্তু কনস্টিটিউশন যে অ্যাব্রোগেট হয়ে গেছে, কনস্টিটিউশন যে ইতোমধ্যে 57টা, এটা কি তাদের জন্য ডেঞ্জার না? সেইটা তো সকলের জন্য ডেঞ্জার। সেটা তো আমরা রেট্রোস্পেক্টিভ ঠিক করে নিব, সেটা তো আমরা রেট্রোস্পেক্টিভ, সেটা তো আমরা ভূতাপেক্ষ ঠিক করে নিব ভাই। এই বিশ্বাসটা আপনারা কেন রাখতেছেন না বিএনপিতে? আচ্ছা ঠিক আছে, যাক, আপনার সঙ্গে এটা নিয়ে আমার আলাদা করে অনেক কথা হইতে হবে। এইটা নিয়ে আমি মনে হয় আমার মনে হয় যে ডেফিনেটলি এটা নিয়ে আসলে আপনার সাথে আমার কথা বলার আছে। আমি একটু জনাব আজিজুল বারী হেলালকে একটু শুনতে চাই, উনি অনেকক্ষণ ধরে কথা বলতে চাচ্ছেন। আমরা আসলে জনাব আজিজুল বারী হেলাল, আপনারা মানে যেই বিষয়টা দিবালোকের মতো স্পষ্ট, আমি আপনাকে বলি আমাদের সংবিধানে কিন্তু আসলেই প্রধান উপদেষ্টা মণ্ডলী যে নির্বাচন কমিশনের মাধ্যমে এটা গঠন করা হয়েছে, 90 দিনের মধ্যে নির্বাচনের কোনোটাই কিন্তু আসলে মানে আমি কি কমো, আমার এগুলি মুখস্থ থাকে না, কিন্তু দেখলে আমি দেখতাম যে মানে পুরাটা দেশ কিন্তু চলতেছে হচ্ছে যে মানে মানে একটা কিছু মানে প্রতিটা জিনিস নিয়ে কিন্তু মামলা হইতে পারবে। এখন আপনারা এটা কিভাবে রেটিফাই করবেন, কিভাবে কি করবেন, এটা নিয়ে আপনাকে ভাবনাটা কি আসলে হেলাল ভাই? আমাকে একটু বলতে, প্রথমে আমি অবজেকশন জানাই যে ওই যে বললেন যে 57টা আর্টিকেল নাকি অটোমেটিক্যালি চলে গেছে, আপনিও বললেন চলে গেছে না ভাই, লঙ্ঘিত হইছে। তারা এটা বলবে না লঙ্ঘিত হইছে, তর্ক করে লাভ নেই। আমি এটা ডিসপুট রেখে গেলাম যে 57টা চইলা যায় নাই ভাই, লঙ্ঘিত হইছে চইলা যায় নাই না, এখানে বলছে যে অলরেডি চলে গেছে তাই বলছে। তারপরে আপনি বলছেন যে কনস্টিটিউশনে আপনি আরেকটা বললেন যে ইমপ্লিমেন্টেশন হবে কি করে জুলাই সনদ। দেখেন, জুলাই সনদ ইমপ্লিমেন্টেশনের জন্য বিএনপি যত পরিষ্কার করে বলেছে, এটাকে জটিল করছে জামাতে ইসলামী। আমরা বললাম যে সংবিধান যদি সংস্কার করতে হয় আপনাকে সংসদে যেতে হবে, এটার বাইরে আপনার কোনো পথ আছে? আপনি যদি কোনো সংবিধান সংস্কার করতে না হয় তাহলে আপনি নির্বাহী আদেশে দেন। এছাড়াও যদি আপনার কোনো পদ্ধতি থাকে সেটা আপনি সুপ্রিম কোর্টের কাছে জিজ্ঞেস করতে পারেন। আপনি বলছেন যে নতুন একটা এগ্রিমেন্ট করতে হবে যেখানে সকলের সনদ থাকবে যে এই এগ্রিমেন্টে যদি কেউ আপনার লঙ্ঘন করে তাকে নাকি যে ট্রিজন অফেন্স, আপনাকে সেই রাষ্ট্রদ্রোহী মামলা খেতে হবে। মানে 71-এর সেই ঢেকুর এখনো শেষ হয়নি, আবার মানে রাষ্ট্রদ্রোহী মামলা খেতে হবে এই জুলাই সনদ যদি আপনারা যে একটা ওই যে কি একটা বলছেন যে এই সনদটাকে যদি আমরা সবাই না মান্য করি। আমরা বিএনপি 3টা পথ দেখালাম, আপনি যদি এখন অন্য কোনো পথ দেখান যে এই পথে আপনার জুলাই সনদটা আপনার বাস্তবায়ন হবে, তাহলে তো আমি দেখলাম যে
এক্সিস্টিং যে সংবিধান, সেই সংবিধানকে তো আপনি লঙ্ঘন করে আরেকটি সংবিধান না না, তৈরি কিন্তু করছেন। হেলাল ভাই আর আপনি পুরনো মনে তো করেন আর একটা করতে ভালো লাগে না agreement, কখনো আপনারা। একটা হেলাল ভাই, agreement, হেলাল একটা ভাই, public বাংলাদেশে agreement যে কখনো- বাংলাদেশে যে 15টার থেকে 20টা সংবিধান সংশোধনী হয়েছে, এগুলি কি প্রত্যেকটা আসলে নতুন সংবিধান এগুলি হয়েছে। এগুলি 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 সবগুলির উদ্ভূত কি সংসদে? আপনারা যেগুলি বিএনপি যেগুলি করছে, এগুলি কি জন্ম সংসদে? আমি যেটা বলছি যে আমাদের যে আপনি যেটা বলছেন যে ৭৭ সালে যে প্রক্লেমেশনের কথা বলছেন, তাই না, সেইটা কিন্তু রেটিফাই করে নেওয়া হয়েছে হ্যাঁ, আপনার পরবর্তী এখন সংসদে করেন, ৭৮ সালে। এখন করেন, পরে সংসদে গিয়ে রেটিফাই করবেন, সহজ হিসাব তো। না না, এখন যদি আপনি একটা এখন কি বাংলাদেশে কি আপনার একটা কোনো বিপ্লব হয়েছে? আপনি যেটা বললেন, এখানে কি কোনো সায়েম যে মার্শাল ল জারি করেছে, সেই মার্শাল ল জারি হয়েছে? এখানে খালি মার্শাল্লটা হয় না, এখানে খালি মার্শাল্লটা হয় না, বিপ্লবের চেয়ে কম কি হয়েছে? প্রধানমন্ত্রী চলে গেছে, বাইতুল মুকাররমের খতিব চলে গেছে, আর কি বিপ্লব আর কি হবে? 90-তেও তা হয়েছে। যেই ছাত্রের পরীক্ষা দেওয়ার কথা 2 দিন পরে সে মন্ত্রী হয়েছে, আর কি বিপ্লব হবে? এটা আপনি রেটরিকলি বলতে পারেন, যে ছাত্রের পরীক্ষা দেওয়ার কথা সে মন্ত্রী হয়েছে, এটা আপনি বিপ্লব হয়নি, এটা একটা বিসদৃশ্য কাজ হয়েছে। আমি সেটা বলছি যে আপনারা আজকে সংবিধানকে আপনারা যে বিভিন্ন রকম প্রশ্ন তুলছেন, এই বৈধতা, সরকারের বৈধতা নিয়ে, সংবিধানের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে তুলছে, আসলে আপনাদের উদ্দেশ্যটা কি, মতলবটা কি? মতলবটা হলো, হেলাল ভাই, আমি একটু বাংলা ভাষায় বলি। অ্যাডভোকেট শিশির মনির অনেক বেশি শিক্ষিত, সেজন্য সে একটু কঠিন ভাষায় বলে, আমি বাংলা ভাষায় বলি। বাংলা ভাষাটা হইল 2024 সালের 5 আগস্টের পর থেকে আজ পর্যন্ত সংবিধানটা যদি আপনি সুপ্রিম ল ধরেন, সেই সুপ্রিম লর অনেকগুলি লঙ্ঘন আপনি অলরেডি করে ফেলছেন। কইরা ফেলতে হয়েছে আপনার উপদেষ্টা পরিষদ কইরা, প্রধান উপদেষ্টা কইরা ফেলতে হয়েছে যে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন জিনিস নেয়া। এখন আপনি এটা রেটিফাইটা কেমনে করবেন? এটা আপনাদের বলতে হবে তো, এটা রোড ম্যাপ বলতে হবে তো, যে এটা করবেন। আপনি উদাহরণ একটা বলুক। আমরা তো বললাম যে 106 এর বিনিময়ে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি, এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে আপনারা একটা প্রশ্ন তুলতে পারেন, কিন্তু দেখবেন জুলাই সনদে কিন্তু লেখা আছে যে পরবর্তী সংসদ এই ডক্টর ইউনূস সরকারকে সাংবিধানিক বৈধতা দিবে। আপনি এটা খুবই একটা ইন্টারিম ব্যবস্থাপনা হেলাল ভাই। 106 কেন? বাংলাদেশের সুপ্রিম কোর্টের পিপলের হয়ে অর্ডার দেওয়ার কোনো ক্ষমতাই নাই, এই এখতিয়ারই নাই সুপ্রিম কোর্টের। এই 106 এর আমি 7 বার আলট্রা ভাইরাস চ্যালেঞ্জ করতে পারি, এখনই চ্যালেঞ্জ করতে যখন হবে তখন। হ্যাঁ, সেইজন্যই তো সেইজন্যই তো আপনাদের রোড ম্যাপ দিতে লাগবে তো আপনার। হ্যাঁ, সেই জন্য আপনি সংসদে সে কথাগুলো বলা হবে, আগে আপনি সেই পর্যন্ত ওয়েট করেন। আগে তো আপনি একমত হন, সংসদে তো যাইবেনই, আপনি করবেনই তো। এখন এটা আমি যাব বলে সে কথা বলছি না, যে আপনি এখনই যে অ্যামেন্ডমেন্ট করার যে প্রপোজাল গুলো দিচ্ছেন, বা আপনি যে আপনার সব সংস্কার বাস্তব এখনই করতে হবে, সেটা কিভাবে করবেন তার একটা রোডম্যাপ আপনি দেন, সেটা আপনি একটা দেন। আমরা তো বললাম যদি 106 চ্যালেঞ্জ হয়, তাহলে যখন হবে তখন আমরা এইসব নিয়ে ভাববো। এখন তো আমাদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার ফ্যাসিবাদের যে পদধ্বনি, ফ্যাসিবাদের যে বয়ান, আমাদের নির্বাচনকে বানচাল করার যে বয়ান, সেইটাকে আমার মনে হয় হেলাল ভাই আমরা সবাই এক জায়গাতেই আসি, অনেক অকারণেই হলো অনেক বিষয়গুলির মধ্যে অনেক মানে দূরত্ব সৃষ্টি হয়। আমরা এই দূরত্বগুলি কমাইতে চেষ্টা করব। অ্যাডভোকেট শিশির মনির যদি আমাদেরকে শুনতে পারতে থাকেন বা বলতে পারতে থাকেন, আমাদেরকে একটু শেষ কথা বলেন। হেলাল ভাই একদম স্পষ্ট বলেছেন যে এই কারণে এটা হইতেছে না, এবং এটাকে নেগেটিভ রাজনীতি বলতেছে। আপনি যদি 2টা লাইন একটু বলেন, আমরা আজকে অনুষ্ঠান শেষ করব। অনেক তাত্ত্বিক আলোচনা। আমি 2টা লাইন বলছি। তিনি বলেছেন যে বাংলাদেশে কি মার্শাল ল হয়েছে? হ্যাঁ, বাংলাদেশে যা হয়েছে 5ই আগস্ট, তা মার্শাল লর চাইতেও শক্তিশালী ঘটনা ঘটেছে সাংবিধানিকভাবে। আর দ্বিতীয় বলেছেন মতলবটা কি? মতলবটা আমার হেলাল ভাইদেরকে আমরা সংরক্ষণ করতে চাই, কনস্টিটিউশনালি প্রোটেকশন করতে চাই, সকলকেই প্রোটেকশন দিতে চাই। আমরা চাই রাষ্ট্র আরো প্রোটেক্টেড হোক, এবং কনস্টিটিউশনালি এবং লিগ্যালি আরো ভায়াবল হোক। এটাই আমাদের মতলব। এর বাইরে যদি মতলব কোনো কিছু বিএনপি বা যে কোনো রাজনৈতিক দল খোঁজেন, এটার মতলব থাকবে না, এটা কুমতলবে পরিণত হবে। এখানেই আমার কথা শেষ। আমার মনে হয় আপনাকে অনেক ধন্যবাদ অ্যাডভোকেট শিশির মনির, অনেক ধন্যবাদ হেলাল ভাইও। হেলাল ভাই কি কিছু, হেলাল ভাই আপনি অ্যাডভোকেট শিশির মনির যথেষ্ট পরিমাণে হাসছেন, আপনাকে একটু কি জানি বলে একটু রাগ মনে হচ্ছে, আপনি এক লাইন বলে হেসে দর্শকদের উদ্দেশ্যে আমাদের অনুষ্ঠান শেষ করতে পারেন। আমরা আপনার না, আমি বলতে চাই শিশির মনিরের উদ্দেশ্যে যে ইসলামের অপব্যবহার কিন্তু বাংলাদেশের মানুষ মেনে নেবে না। দ্বিতীয় হলো, হাসিনার বয়ানকে প্রতিষ্ঠা করবার জন্য
পতিত ফ্যাসিবাদকে আবার আচ্ছা, এটা বলে আপনি খুশি হয়েছেন হেলাল ভাই? আপনাকে অনেক ধন্যবাদ। অ্যাডভোকেট শিশির মনির কাছে আপনাকে অনেক ধন্যবাদ। অনেকগুলি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলেছি। অ্যাডভোকেট শিশির মনি